শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। নমঃ শ্রী यतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিগত সপ্তাহে আমাদের ক্লাস হয়নি, তো আমরা কর্তৃবাচ্য, কর্মবাচ্য শিখেছিলাম, তাই তো? আচ্ছা, আপনাদের তো শব্দরূপ চলছে, তো শব্দরূপ আপনারা কি কি শব্দ এখনো পর্যন্ত শিখেছেন? কতদূর এগিয়েছে আপনাদের শব্দরূপ? আমি স্যার 3টাতে আটকে আছি। নরহ হয়েছে, লতা আর নদী। আচ্ছা, আর নেক্সট আর উজানি। কল। উজানি, তোমার কি আপডেট? শব্দরূপে কতদূর এগিয়েছ? স্যার পড়ছি, কিন্তু মুখস্থ বলতে বললে হয়তো পারবো না। না, ওটা ওই রোজ পড়তে হবে আর কি। রোজ একটা ওই বলেছিলাম একটা রিদিমে পড়তে হবে, না হলে শব্দরূপ মানে হয়তো আজকে পড়ছো, আগামীকাল মনে থাকবে, নেক্সট দিনে ভুলে যাবে। ওই জন্য একটা মানে বারবার রিভিশন দিতে হবে এবং সেটা রিদিমে পড়তে হবে। মানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। একটা ডেইলি রুটিন করতে হবে যে আমি 10 মিনিট বা 15 মিনিট শুধু শব্দরূপী আবৃত্তি করব। মানে আবৃত্তিটাই এখানে মেন, তবে মনে থাকবে আর কি, মানে দীর্ঘ সময়ের জন্য বা সবসময় মাথায় থাকবে। মানে জাস্ট এরকম নারাহা নারু নারাহা, এইভাবে কয়েকটা শব্দরূপ শুধু বারবার রিভিশন দিতে হবে। মানে বারবার একবারে বারবার পড়ার দরকার নেই যে রামহা রাম রামাহা, এরকম দরকার নেই। এটা রিভিশন দরকার নেই। একটা গোটা শব্দরূপ প্রতিদিন এরকম কয়েকটা শব্দরূপ যেগুলো আমাদের খুব প্রসিদ্ধ লাগছে, অকারান্ত, ইকারান্ত, আকারান্ত, উকারান্ত, বারবার রিভিশন দিলে তবে মাথায় থাকবে, না হলে আমরা ভুলে যাবো, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, আমাদের আমরা বিভক্তির ব্যবহার শিখতে গিয়েই আমাদের হচ্ছে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য এসেছিল, রাইট? মানে প্রথমা বিভক্তির ব্যবহার কোথায় হয় সেটা শিখতে গিয়ে আমাদের এসেছিল। তো প্রথমা বিভক্তির ব্যবহার আমাদের কোথায় হয়েছিল আমরা দেখেছিলাম যে একটা ছিল হচ্ছে আমাদের প্রথমা বিভক্তির ব্যবহার কর্তৃবাচ্যে কর্তাকে যখন আমরা পয়েন্ট আউট করতে চাইছি, মানে কর্তৃবাচ্যে কর্তা মানে কর্তাকে নির্দেশ করতে গেলে আমাকে প্রথমা বিভক্তি লাগছিল আমার। আর একটা হচ্ছে কর্মবাচ্যে কর্মকে নির্দেশ করতে গেলে আমার প্রথমা বিভক্তি লাগছিল, তাই তো? এই পর্যন্ত আমাদের হয়েছিল। আচ্ছা, এরপরে আপনাদের একটা বিষয় যেটা জানার দরকার সেটা হচ্ছে বিশেষণ বিশেষ্য। বিশেষণ বিশেষ্য বলতে, আচ্ছা আপনারা বলুন তো আগে বিশেষণ বলতে কি বোঝেন, যেহেতু আমাদের শব্দরূপের সাথে আসবে তো এগুলো। আচ্ছা, বিশেষণ বলতে কি বোঝেন একটু বলুন দেখি। বিশেষণ আমরা প্রত্যেকে জানি, যেটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। তো বিশেষণ আমরা প্রত্যেকে জানি, মোটামুটি একটা আইডিয়া আমাদের আছে। ভাস্কর বাবু, বিশেষণ বলতে কি বোঝেন?
কিন্তু স্যার ক্রিয়া অ্যাডজেক্টিভ দোষ গুণ এগুলো তো বোঝায়। না, যেটা ধরুন হচ্ছে যেটা বিশেষ্যকে যেটা বিশেষিত করছে সেটা বিশেষণ। খুব সহজ কথায় যেটা বিশেষ্যকে বিশেষিত করছে সেটাই বিশেষণ। ধরুন একটা ফল, এখানে একটা এই সংখ্যাবাচক শব্দটা এটা কি, এটা কিন্তু ফলের বিশেষণ। কেন না, এটা ফলটাকে বিশেষিত করছে। ফলটা দুটো না, তিনটে না, একটাই, তাই না? ফলটাকে আরো স্পেসিফাই করছে। তাহলে একটা ফল, এখানে এক হচ্ছে এই সংখ্যাবাচক শব্দটা ফলের বিশেষণ। ধরুন বলছি সাদা গরু, তাহলে সাদা গরু, এখানে সাদাটা গরুটাকে কি করছে, স্পেসিফাই করছে। অর্থাৎ গরুটা কালো না বা অন্য রঙের না, গরুটা সাদা। অর্থাৎ যেটা বিশেষ্যকে বিশেষিত করে সেটাই হচ্ছে বিশেষণ। ধরুন এখন ৩-৪ জন দাঁড়িয়ে আছে আপনার সামনে, একজন রাম, একজন শ্যাম, একজন যদু, একজন মধু। আপনি কি বললেন যে এ হচ্ছে রাম, অর্থাৎ এটি রাম বা এ হচ্ছে রাম। এখানে এ অর্থাৎ যেটা আমরা অ্যাকচুয়ালি সর্বনাম, তাই তো, এটা অ্যাকচুয়ালি সর্বনাম। এই সর্বনামবাচক যত শব্দ আছে সেগুলো কিন্তু সবগুলোই বিশেষণ। কেন না, এটাও স্পেসিফাই করছে। মানে এটা এখন যে কেউ হতে পারে, তো তাহলে এটা কে, রাম। অর্থাৎ এখানে এটা হচ্ছে সর্বনামবাচক যে কোনো শব্দ, অলওয়েজ সেটা বিশেষণ। সে, তারপরে ধরুন যত শব্দ আছে সর্বনামবাচক যত শব্দ রয়েছে, এটি, সেটি, এ, সে, যা কিছু, সেগুলো সর্বদাই বিশেষণ। ধরুন এবারে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সংস্কৃতে একটা নিয়ম রয়েছে যে আমাদের সংস্কৃতে একটা শব্দরূপের অ্যাড্রেস, মানে পরিচয় বলতে আমরা কি দিই সেটাকে, এইরকম না যে পুংলিঙ্গ, ধরুন রাম শব্দের আমরা অ্যাড্রেস কিভাবে দিচ্ছি, পরিচয় কিভাবে দিচ্ছি, পুংলিঙ্গ, তাই তো, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এবারে যদি আমি একটা পার্টিকুলার শব্দরূপকে আমি তার অ্যাড্রেস দিতে চাই, ধরুন রামঃ, এই যে শব্দটা আছে, ধরুন রামঃ, এই শব্দটার অ্যাড্রেস আপনি কিভাবে দেবেন, রামঃ, এই পার্টিকুলার যে শব্দটা রয়েছে এটার অ্যাড্রেস আমি কিভাবে দেব, এই রামঃ, এটার অ্যাড্রেস আমি কিভাবে দেব, কি বলবো আমি, রাম শব্দের অর্থাৎ পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের প্রথমা বিভক্তির একবচন, এটাই হচ্ছে রামঃ এই শব্দরূপটির পরিচয়, তাই তো। এই আপনার যেরকম একটা নির্দিষ্ট পরিচয় আছে, অমুক দেশের, অমুক রাজ্যের, অমুক শহর বা অমুক গ্রামের এত নম্বর বাড়ির বাসিন্দা, একটা পরিচয় আছে আপনার, তাই তো, এটা আপনার অ্যাড্রেস। ঠিক সেরকমই রামঃ এই শব্দরূপটির অ্যাড্রেস বা পরিচয় কি, অকারান্ত পুংলিঙ্গ রাম শব্দের প্রথমা বিভক্তির একবচন। এই বিষয়টা কি বোঝা যাচ্ছে? মানে এইটা বুঝলে আমরা তবে বিশেষণ বিশেষ্যটা বুঝতে পারবো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার আমাদের বিশেষণ, অকারান্ত পুংলিঙ্গ শব্দের এক বচন হচ্ছে রাম, প্রথমা বিভক্তির একবচন। প্রথমা বিভক্তি। এবারে আমাদের এই যে বিশেষণ হয়, বিশেষণ কি হয়, সর্বদাই
বিশেষ্য যে অ্যাড্রেসে আছে বিশেষণেরও সেম অ্যাড্রেস। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরুন রাম শব্দের আমরা একটা বিশেষণ নিচ্ছি। ধরুন রাম শব্দের আমরা একটা বিশেষণ নিলাম যে শান্তঃ বা সুন্দরঃ। ঠিক আছে, সুন্দরঃ রামঃ। খেয়াল করে দেখুন, আমি একটু ওয়ার্ড ফাইলেই দেখাই জিনিসটা, তাহলে আরো স্পষ্ট হবে। আচ্ছা, দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রত্যেকে খেয়াল করে দেখুন, একটা নিয়ম ভালো করে বুঝবেন সবসময়, যে বিশেষ্য আর বিশেষণ, বিশেষ্য যে বিভক্তিতে থাকবে বিশেষণও সেই বিভক্তিতেই থাকবে। অর্থাৎ বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরুন রামঃ, এটার অ্যাড্রেস কি? পুংলিঙ্গ অকারান্ত এক বচন। প্রথম বিভক্তি এক বচন। তাহলে এটার বিশেষণ হিসেবে যদি আমি সুন্দর শব্দের ব্যবহার করি, এটার বিশেষণ হিসেবে যখন আমি সুন্দর শব্দের ব্যবহার করব, তখন সেটাও কেমন হবে? পুংলিঙ্গ প্রথমা এক বচন। ঠিক আছে, তাহলে সুন্দর শব্দের পুংলিঙ্গে প্রথমার এক বচন। সুন্দর শব্দ কি? অকারান্ত। তাহলে পুংলিঙ্গের প্রথমার এক বচনের রূপটা কেমন হবে? সুন্দরঃ। অর্থাৎ সম্পূর্ণ বিশেষণ বিশেষের বাক্যটা কেমন দাঁড়াবে? এইরকম, সুন্দরঃ এটা হচ্ছে বিশেষণ, আর রামঃ এটা বিশেষ্য। দেখুন বিশেষ্যের কি বলেছি? যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন। বিশেষ্য এখানে রামঃ, তার লিঙ্গ পুংলিঙ্গ, বিভক্তি প্রথমা, বচন এক বচন। তাহলে বিশেষণও কি হয়েছে? সুন্দর, সেটাও কি হয়েছে? পুংলিঙ্গ প্রথমা এক বচন। অর্থাৎ সুন্দর শব্দের আমাকে পুংলিঙ্গের প্রথমার এক বচনের রূপটা নিতে হবে। যেমন আপনারা বাংলাতে বলেন না, বাংলাতে যদি বলেন যে এরকম যে সুন্দর রাম, আর স্ত্রীলিঙ্গে বোঝালে সীতাকে বলতে গেলে কি বলেন? সুন্দরী সীতা, তাই তো? অর্থাৎ লিঙ্গ চেঞ্জ হলে আমাদের বিশেষণেরও লিঙ্গ চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সেরকম এখানেও তাই, এখানেও সেই নিয়মটা চলছে কি? বিশেষ্য যে লিঙ্গে বিশেষণও সেই লিঙ্গের। তার সাথে এখানে কি আছে? শব্দ রূপের ব্যাপারটি আছে। বাংলাতে যেমন আমরা বলি যে সুন্দর রাম, সুন্দর রামকে, ওখানে কিন্তু আর এই যে বিভক্তি বচনের বিষয়টা ওখানে আর যায় না। সেটা সংস্কৃতে আমাদেরকে এই নিয়মটাকে অনুসরণ করতে হয়। সংস্কৃতে কি হবে? শুধুমাত্র লিঙ্গ না, তার সাথে বিভক্তি এবং বচন, এই দুটো জিনিসকেও মেলাতে হবে। বিশেষ্যের বিভক্তি এবং বচনের সাথেও বিশেষণের বিভক্তি বচনটা মিলিয়েই চলতে হবে। ধরুন এবারে ধরুন সুন্দর, যে সীতা, সীতা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ, বিভক্তি প্রথমা এক বচন। তাহলে তার বিশেষণ হিসেবে যদি আমি সুন্দর শব্দের ব্যবহার করি, তখন কি হবে? সুন্দরী হয় না আমাদের সংস্কৃতে, সুন্দরা, সুন্দরা সীতা। দেখুন বিশেষ্য কি আছে? স্ত্রীলিঙ্গ প্রথমা এক বচন, তাই বিশেষণও স্ত্রীলিঙ্গ প্রথমা এক বচন। ধরুন এবারে একটা শব্দ নিলাম মিত্রম।
সংস্কৃতে বা সুন্দর ফলম নিলাম। ফলম শব্দের কি আছে? লিঙ্গ নপুংসক লিঙ্গ, প্রথমা, একবচন। তাহলে এটার যদি বিশেষণ হিসাবে আমি সুন্দর শব্দের ব্যবহার করি, দেন কি হবে? ক্লিবলিঙ্গ প্রথমা একবচন, সুন্দরম, সুন্দরম ফলম। দেখুন, বিশেষ্য ক্লিবলিঙ্গ বা নপুংসক লিঙ্গ প্রথমা একবচন, তাই বিশেষণও নপুংসক লিঙ্গ প্রথমা একবচন। এই বিষয়টা প্রত্যেকের মানে স্পষ্ট হয়েছে? বাংলাতে আমরা কতদূর পর্যন্ত যাই? শুধুমাত্র লিঙ্গ পর্যন্ত। যেমন সুন্দর রাম, সুন্দরী সীতা। ওখানে কিন্তু আর বিভক্তি বচনের বিষয়টি নেই, যে বিশেষ্যের বিভক্তি বচনের সাথে বিশেষণের বিভক্তি বচনটা মেলাতে হবে। কেন নেই? যেহেতু বাংলাতে বিভক্তিটা শব্দের সাথে অ্যাটাচড হয়ে ব্যবহৃত হয় না। বাংলাতে কি হয়? বিভক্তি অর্থাৎ আমরা কারককে বোঝানোর জন্যই তো বিভক্তিকে আনছি। রামকে মানে রাম কর্মকারক, সেটা কে বুঝিয়ে দিচ্ছে বাংলাতে? রাম কে যখন বলছি তখন রাম কর্মকারক, অর্থাৎ কে, রামের সাথে যখন কে এই অংশটাকে আমি যোগ করছি তখন আমি বুঝতে পারছি এই পার্টিকুলার বাক্যে রাম হচ্ছে কর্মকারক। যখন বলছি কুঠার দিয়ে কাঠ কাটলাম, কুঠার দিয়ে কাঠ কাটছি যদি এরকম বলি, বা ছুরি দিয়ে ফল কাটছি, তাহলে এখানে ছুরিটা এখানে যে করণকারক সেটা আমি কিভাবে বুঝছি? দিয়ে, এই পার্টিকুলার শব্দটা ওখানে ছুরি শব্দের সাথে আছে বলেই তবেই আমি বুঝতে পারছি যে ছুরি এখানে করণকারক। তাই জন্য বাংলাতে কি বলছি? দ্বারা, দিয়া, এগুলো থাকলে আমরা বুঝি সেটা করণকারক। রামের জন্য, এখানে জন্য শব্দ আছে বলেই রাম সম্প্রদান, এটা বুঝতে পারছি আমি। রামের থেকে, দেখুন দুটোতেই বলছি রামের, কিন্তু এক জায়গায় জন্য আছে বলে সেটা সম্প্রদান হয়ে যাচ্ছে রাম, আর এক জায়গায় রামের থেকে থেকে শব্দ আছে বলে রাম ওখানে অপাদান কারক। এবারে বাংলা সংস্কৃতে আমি সেগুলো বুঝছি কি করে, যে রাম এখানে করণ মানে সম্প্রদান অপাদান কি করে বুঝছি? সেটা বোঝানোর জন্য তার থেকে এরকম আলাদা করে রামের থেকে আলাদা কোনো শব্দ নেই তো, সেটা বোঝানোর জন্য আমাদের এখানে বিভক্তি রয়েছে। এবং বিভক্তিটা কি হচ্ছে? যেহেতু অ্যাজ এ সাফিক্স রয়েছে তাই শব্দের সাথে অ্যাটাচড হয়েই ব্যবহৃত হচ্ছে। তাই বাংলাতে খেয়াল করে দেখবেন যে বিশেষণের সঙ্গে কিন্তু আর এরকম নিয়ম নেই যে বিশেষ্যের যে বিভক্তি যে বচন, যেহেতু ওখানে বিভক্তিটাই তো আলাদা হয়ে যাচ্ছে। আমাদের সংস্কৃতে যেটা এক মিশে যাচ্ছে একেবারে, ব্যাপারটা এরকম, জল আর দুধ, বাংলাতে সেটা মানে ধরে নিন ওটা হচ্ছে ওই যে মানে খই আর মুড়ি, দুটো আলাদা হয়েই আছে। কারককে বোঝানোর জন্য যে অংশগুলো আসছে সেটা বাংলাতে খই আর মুড়ির মতো, অর্থাৎ শব্দ আলাদা, কারক বোঝানোর জন্য যে অংশ আসছে সেটা আলাদা, জল আর দুধের মতো মিশে নেই। কিন্তু সংস্কৃতে কি হচ্ছে? শব্দ এবং কারককে বোঝানোর জন্য যে অংশটা আসছে সেটা বিভক্তি হিসাবে আসছে, সেটা শব্দের সাথে মিশে যাচ্ছে। অর্থাৎ জল আর দুধ, আপনি জল আর দুধ থেকে কি মানে দুধকে আলাদা করতে পারবেন? পারবেন না। জলটাকে পারবেন? পারবেন না। কিন্তু খই আর মুড়ি, সেখান থেকে আমরা চেষ্টা করলেই খই মুড়ি দুটোকে আলাদা করতে পারি। তাই জন্য বাংলাতে ওই নিয়মটা আর নেই, বাংলাতে লিঙ্গ পর্যন্তই আছে, যে বিশেষ্য যে লিঙ্গে হবে বিশেষণ সেই লিঙ্গে হবে, ওখানে তো আর বিভক্তি বচনের নিয়মটা যাচ্ছে না। সংস্কৃতে যেহেতু ওটা শব্দরূপ মানে কি বলবো, শব্দের সাথে মিশে গেছে বিভক্তিটা, তাই ওখানে বিশেষণটাকেও ওই বিভক্তি বচন মিলিয়েই চলতে হবে আমাদেরকে। বিষয়টা একটু বোঝা গেল? আমি একটু মানে ভাষা বিজ্ঞানের মতো করে বোঝানোর চেষ্টা করলাম, মানে একটু আর কি মানে লিঙ্গুইস্টিক্স সেই একটা ভাবে, বা যেহেতু আমরা প্রত্যেকে এখানে বাংলা ভাষী তো একটু বুঝতে সুবিধা হবে।
বোঝা গেছে বা কোনো প্রশ্ন আছে কারো? স্যার মোটামুটি বুঝেছি। এক্সাম্পল দু তাও একটা আর এক বুঝতে তাও পারবেন। আমি কয়েকটা দু একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি। একদম। ধরুন আমরা কয়েকটা বাক্য আগে করেছি। ফর এক্সাম্পল এরকম নিন, ধরুন প্রথম বাক্য, আচ্ছা আজকে সম্ভবত এমন কেউ ক্লাসে উপস্থিত নেই, মানে বাংলা স্ক্রিপ্ট বুঝতে অসুবিধা কারো হবে না। আচ্ছা আমি বাংলাতে কয়েকটা সেন্টেন্স বলি, তাহলে আর বুঝতে সুবিধা হবে। সেগুলো আমরা ট্রান্সলেশন যখন করব আমাদের স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে। হ্যাঁ স্যার। ধরুন একটা বাক্য লিখছি আমি এরকম, রাম আচ্ছা দুজন, আচ্ছা আমাদের এখন দুই শব্দ হয়নি এখন আমাদের, আচ্ছা বাদ দিন, সুন্দর বালকরা সুন্দর ফুলগুলি তুলছে। এটা আমরা ফার্স্ট একটা সেন্টেন্স নিলাম। এবারে ধরুন একটা বাক্য নিলাম এরকম, রাম সুন্দরী সীতাকে দেখছে, সীতা সুন্দর রামকে দেখছে। তিনটে বাক্য আমরা নিয়েছি। আচ্ছা খেয়াল করে দেখুন, এবারে বাক্যগুলো আমরা যদি অনুবাদ করি, এবারে সবসময় মাথায় রাখবেন একটা জিনিস, কি বিশেষণ অলওয়েজ বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন। আচ্ছা এবারে আমরা প্রথম বাক্যটা করি। এখন বিশেষণগুলোকে আমরা ছেড়ে দিই, ভাবি যে বিশেষণ নেই আমাদের এখানে, এখন জাস্ট বিশেষণগুলোকে বাদ দিন, শুধু বাকি অংশটুকু অনুবাদ করুন। কি হবে? বালকরা ফুলগুলি তুলছে, কি হবে এখানে? এটা কোন বাচ্চের বাক্য? এটা কোন বাচ্চের বাক্য? সবাই অবশ্যই বলতে পারবেন। কর্তৃবাচ্য না কর্মবাচ্য না ভাববাচ্য? কোন বাচ্চের বাক্য এটা? কর্তৃবাচ্য। তাহলে কর্তৃবাচ্যের আমাদের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী বসান। কর্তৃবাচ্যে এই বাক্যের কর্তাকে তো রাম। সুন্দর ফুলগুলি তুলছে সরি, বালক। বালক। বালকরা। তাহলে কর্তৃবাচ্যে কর্তা কোন বিভক্তিতে হবে? যেটা বাচ্য সেটা বালকরা মানে না, আমরা বলা হয়েছে যেটা বাচ্য সেটা প্রথমাতে। প্রথম। কর্তৃবাচ্য মানে কর্তা প্রথমাতে। হ্যাঁ হ্যাঁ, কর্তা প্রথমাতে। তাহলে বালকরা, তাহলে কি হবে? বহু বচনে, তাই তো? স্যার। তাহলে প্রথমার বহু বচন কি হবে? বালক। প্রথমার বহু বচনে কি হয়? বালক শব্দের রূপ বালকাহ। বালকাহা। আচ্ছা এখন সুন্দর শব্দ বাদ দিয়ে দিন, ফুলগুলি তুলছে। তাহলে কি তুলছে? ফুলগুলি। তাহলে ফুল হচ্ছে এখানে কোন কারক? কি দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাবো সেটা কোন কারক? কর্মকারক। কর্ম। তাহলে কর্তৃবাচ্যে কর্মকারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয়। দ্বিতীয়। তাহলে কি হবে? ফুলগুলি। তাহলে আমি ফুল শব্দে আমি দ্বিতীয় বিভক্তি করব,
দ্বিতীয় বিভক্তির কোন বচন হবে? ফুলগুলি, তাহলে বহু বচন। তাহলে ফুল শব্দে দ্বিতীয়ার বহু বচন। এবার ফুল শব্দ সংস্কৃতে নেই, পুষ্প শব্দ। পুষ্প শব্দ কি হয়? এটা অকারান্ত নপুংসক লিঙ্গের শব্দ, অর্থাৎ আপনাকে চালাতে হবে এটা ফল শব্দের মতো। তাহলে ফল শব্দের দ্বিতীয়ার বহু বচনে কি রূপ হয় বলুন? এখানেও সেরকমই হবে। ফলানি, তাহলে কি হবে? পুষ্পানি, রাইট? বালকাহা পুষ্পানি। তুলছে, তোলার জন্য আমাদের কি ধাতু আছে? আমাদের চিন ধাতু, চি ধাতু আছে, চিনতি। এবার যেহেতু এখানে কি আছে, রূপটা কেমন হয়? রূপটা হচ্ছে চিনতি, মানে প্রথম পুরুষে বলছি, চিনুতাহা চিনবন্তি। আমাদের কোনটা লাগবে? আমাদের এটা লাগবে, তাই না? কেন না? কর্তৃবাচ্যে ক্রিয়াপদের পুরুষ বচন, মানে কোন পুরুষ কোন বচনের ক্রিয়াপদটা নেব, সেটা কর্তৃবাচ্যে কাকে দেখে ঠিক হবে? কর্তাকে দেখে, কর্তার পুরুষ বচন দেখে। তাহলে আমাদের বালকাহা কর্তা, তার পুরুষ বচন কি আছে? প্রথম পুরুষ বহু বচন। তাহলে ক্রিয়াপদে কি হবে? প্রথম পুরুষ বহু বচনের যেটা আছে, চিনবন্তি। কি কোনো প্রশ্ন আছে কারো? নেই তো? কোনো প্রশ্ন নেই তো কারো? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমাদের বিশেষণে আসি। বিশেষণের ক্ষেত্রে বারবার কি বলা হয়েছে? আপনারা যখন কোনো বিশেষণ শব্দ বাক্যে যখন অনুবাদ করবেন, তখন সর্বপ্রথম কোনটাকে দেখবেন? যে বিশেষণটাকে করতে যাচ্ছেন তার বিশেষ্য কোনটা। আচ্ছা বলুন, সুন্দর, বা এখানে বালকরা, তাহলে বালকাহা, তাহলে সুন্দর যে প্রথম বিশেষণ যেটা আছে তার বিশেষ্যকে? আপনারা উত্তর দিন, উত্তর না দিলে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন না। ক্লাসে কন্টিনিউ একটা কনভারসেশন করুন, তাহলেই, মানে শুধু শুনলে হয়তো বুঝতে পারবেন, কিন্তু অতটা অ্যাটেন্টিভ থাকবেন না। বলুন, প্রথম যে বিশেষণ সুন্দর, তার বিশেষ্য কে আছে? বালকেরা, বালকরা। আচ্ছা, এখন আমরা পুরো বাক্যের অনুবাদ করে নিয়েছি। এবার আমরা বালকরা তার জন্য কি লিখেছি? বালকাহা। তাহলে বালকাহা এটার আমি প্রথমে দেখব, আমি প্রথমে যখন বিশেষণের অনুবাদ করতে যাব, ফার্স্ট আমি কি দেখব? তার বিশেষ্য কোনটা। তার বিশেষ্য আমি জেনে গেলাম বালকাহা। এরপর আমাকে দেখতে হবে বিশেষ্যের লিঙ্গ বিভক্তি বচন আমি কি ব্যবহার করেছি, আমার বিশেষ্যটা কোন লিঙ্গ কোন বিভক্তিতে কোন বচনে বাক্যে ব্যবহার হয়েছে। তাহলে বালকাহা এটার মানে কোন লিঙ্গ? পুংলিঙ্গ, তাই তো? পুংলিঙ্গ বহু বচন, প্রথমা, প্রথমা বহু বিভক্তি বচন। দেখতে হবে। তাহলে কি কি দেখবেন? লিঙ্গ বিভক্তি বচন, আর বচন হচ্ছে বহু বচন। আমাকে কি করতে হবে? বিশেষণটাকেও হুবহু একই রকমই ফরম্যাটে বসাতে হবে, অর্থাৎ পুংলিঙ্গ প্রথমা বহু বচন। তাহলে সুন্দর শব্দের পুংলিঙ্গ প্রথমা বহু বচন কিরূপ হবে? সুন্দর শব্দ অকারান্ত শব্দ, তাই তো? শেষে অকার আছে, তাহলে অকারান্ত পুংলিঙ্গ প্রথমা বহু বচনের একটা রূপটা আমাকে বার করতে হবে। কি হবে? কার মতো হবে? অকারান্ত পুংলিঙ্গ শব্দ আমি জানি, রাম শব্দ জানি, তার বহু বচনে কি রূপ হয়? সুন্দরা, রামাহা, তাহলে তার মতোই সুন্দরাহা। বোঝা গেল? কোনো সমস্যা আছে কারো বুঝতে? সুন্দরাহা কেন হলো? খুব সহজ। স্যার, বুঝতে পেরেছি। তার বিশেষ্য, যেহেতু বিশেষ্য কি দেখবো? আমি বিশেষণকে যখন অনুবাদ করতে যাব, তখন একেবারে বিশেষ্যের লিঙ্গ বিভক্তি বচন একই আমি হবে। শুধুমাত্র অনুকরণ করব। আমার বিশেষ্য আছে বালকাহা, তা পুংলিঙ্গ প্রথমা বহুবচনে আছে, তাহলে তার বিশেষণ সুন্দরা, সেটাও পুংলিঙ্গ প্রথমা বহুবচন। কি হবে? সুন্দরাহা।
এবারে পরবর্তী যে বিশেষণ আছে সুন্দর, দুবার আছে। আচ্ছা, এই দ্বিতীয় যে সুন্দর বিশেষণটি আছে তার বিশেষ্য কে? তার বিশেষ্য ফুলগুলি। ফুলগুলি, অর্থাৎ পুষ্পাণী। তাহলে এখন আমাকে দেখতে হবে পুষ্পাণী এটার লিঙ্গ বিভক্তি বচন কি আছে। পুষ্পাণী কোন লিঙ্গ? নপুংসক লিঙ্গ, তাই তো। বিভক্তি কোন বিভক্তিতে আছে? দ্বিতীয়াতে আছে। দ্বিতীয়। তাই জন্য দ্বিতীয়াতে আছে। আর বহু বচন। তাহলে আমাকে এখন সুন্দর শব্দ এটাও হুবহু তাই করতে হবে, কি ক্লিবলিঙ্গ প্রথমা দ্বিতীয়া বহু বচন। এখন সুন্দর শব্দ ক্লিবলিঙ্গে কার মতো চলবে? অকারান্ত শব্দ। অকারান্ত ক্লিবলিঙ্গ কি শব্দ শিখেছি আমরা? ফল শব্দ। তাহলে সুন্দর শব্দকে এখন ফল শব্দের মতো চালাতে হবে। আমার লাগবে কোন রূপটা? দ্বিতীয়ার বহু বচনের রূপটা লাগবে, তাই তো, রাইট। দ্বিতীয়ার বহু বচনের রূপটা লাগবে। তাহলে কি হবে? ফলানি, সুন্দরানি। দেখুন এই উদাহরণটাতে প্রত্যেকের স্পষ্ট হয়েছে বিষয়টা, যে বিশেষণ অবশ্যই সর্বদা বিশেষ্যের লিঙ্গ বিভক্তি বচন অনুযায়ী চলবে। আমার প্রথম বিশেষ্য বালকাহা, সেটা হচ্ছে পুংলিঙ্গ প্রথমা বহুবচন, তাই জন্য সুন্দর শব্দ পুংলিঙ্গ প্রথমা বহুবচনে সুন্দরাহা। দ্বিতীয় বিশেষ্য পুষ্পাণী, সেটা রয়েছে নপুংসক লিঙ্গ দ্বিতীয়া বহুবচন, তার বিশেষণ সুন্দরা, সেটাও নপুংসক লিঙ্গ দ্বিতীয়া বহুবচন। কোনো সমস্যা আছে কারো? কারো কোনো প্রশ্ন আছে? স্যার বুঝতে পেরেছি, কিন্তু ওইগুলো যখন মানে করতে হবে ধরুন আমাদেরকে, তো ওই যে জিনিসগুলো জানার দরকার আছে সেইগুলো তো সবসময় মানে হয়নি পড়া, ফলে মানে বলতে পারছি না, এটাই হচ্ছে না, ব্যাপার আপনাদের আর কি। শব্দরূপ লাগবে। আমাদের এখন এগুলো যতটুকু মুখস্থ পড়া করে হয়েছে আমি নিচ্ছি তো। বিশেষণগুলো তার মধ্যেই রেখেছি, সবই অকারান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য শব্দ বুঝতে পারছি শেষে স্যার, আছে বুঝতে পেরেছি, এরকম কিন্তু কিছু বলতে আসেনি পারছি এখন। না মানে ওই কারণে আর কি। আচ্ছা, এবারে সেকেন্ড যে সেন্টেন্স আছে সেটাকে প্রত্যেকে তাহলে বলতে পারবেন আশা করি। বলুন, সেকেন্ড যে সেন্টেন্স আছে তার অনুবাদটা কি হবে বলুন। এটা কিন্তু আমাদের জানার মধ্যেই আছে, কোনো শব্দ অজানা নেই। স্যার কর্মবাচ্য কি? আচ্ছা, এটা কোন বাচ্চার বাক্য আমি বাংলাতেই লিখে দিয়েছি, তাহলে এটা আর বুঝতে আশা করি কারো অসুবিধা হবে না। বাক্যটা কোন বাচ্চা আছে এটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। হ্যাঁ স্যার বুঝতে পারছি। রাম সীতাকে দেখছে, এটা কোন বাচ্চার বাক্য? কর্তৃপক্ষ। কর্তৃবাচ্য। তাহলে অনুবাদটা প্রত্যেকে করুন। কর্তৃবাচ্যে বাক্যের স্ট্রাকচার প্রত্যেকের জানা আছে, কর্তা কর্ম বা ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হবে, সে অনুযায়ী বাক্যটার অনুবাদ করুন। আর বিশেষণ আছে সুন্দরী, সেটাকে অনুবাদ করে দিন। বিশেষণ কেমন হবে বলেছি, বিশেষ্যের লিঙ্গ বিভক্তি বচন অনুসারেই হবে। বলুন অনুবাদটা কি হবে প্রত্যেকে বলুন। কি হলো বলুন, প্রত্যেকেরই তো জানা আছে এটা।
খুব সহজ বাক্য। কি হলো, কেউ বলতে পারছেন না কেন? রাম সীতাকে দেখছে, বাক্যের কর্তাকে, কর্তৃবাচ্যের বাক্য এতটুকু প্রত্যেকের স্পষ্ট আছে। কর্তাকে রাম, তাই তো? তাহলে কর্তৃবাচ্যের বাক্যে কর্তা, কর্তাতে কোন বিভক্তি হয়? প্রথমা। কজন রাম? একজন। তাহলে প্রথমার এক বচন। রাম শব্দের প্রথমার এক বচনে কি রূপ হয়? রামঃ। সীতাকে দেখছে, কর্মকে সীতা, কি দেখছে? সীতাকে। কাকে? সীতাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যাহা উত্তর পায় তাহা হচ্ছে কর্ম। তাহলে সীতা হচ্ছে এখানে কর্ম। কর্তৃবাচ্যের বাক্যে কর্মকারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। তাহলে আমাকে সীতা শব্দের দ্বিতীয়ার কোন বচন? কজন সীতা? একজন। তাহলে দ্বিতীয়ার এক বচন। তাহলে সীতা শব্দের দ্বিতীয়ার এক বচনে কি রূপ হয়? লতা। দ্বিতীয়ার এক বচনে কি হয়? লতাম। তাহলে সীতাম। আর দেখছে কি হবে? ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হয়? ধাতু প্লাস প্রত্যয়। ধাতু এখানে দৃশ ধাতু। রূপটা কেমন হয়? পশ্যতি। আমাদের অনেকবার এসছে উদাহরণটা, পশ্যতি। এবার পশ্যতি কেন হবে? প্রথম পুরুষের এক বচনেরটা কেন হবে? যেহেতু কর্তা রাম, প্রথম পুরুষ এক বচন, তাই ক্রিয়াপদে প্রথম পুরুষ এক বচন। এবারে সীতাটাকে, তার বিশেষণ আছে সুন্দরী, তাই তো? বিশেষণের ক্ষেত্রে কি বলেছি? আগে দেখবো বিশেষ্য কোনটা। বিশেষ্য হচ্ছে সীতাম, তাই তো? তার লিঙ্গ বিভক্তি বচন কি আছে? স্ত্রীলিঙ্গ দ্বিতীয়া, তাই তো? দ্বিতীয়া বিভক্তি এক বচন। তাহলে আমাকে কি করতে হবে? সুন্দর শব্দেরও স্ত্রীলিঙ্গের দ্বিতীয়ার এক বচনে বসাতে হবে। সুন্দরী শব্দ স্ত্রীলিঙ্গে কেমন হয় আসলে? বাংলাতে যেমন আমরা সুন্দরী বলি তেমনটা হয় না, সুন্দরা এরকম হবে। তাহলে কি হবে? সুন্দরা শব্দের দ্বিতীয়ার এক বচনে কি হবে? একই রকমই, সুন্দরাম, তাই তো? বলুন, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা তো কেউ কিছু বলছেনও না, বললেনও না। তোর মনে তো হচ্ছে বুঝেছি। বুঝেছি মনে হলে তো হবে না, ক্লাসে তো কন্টিনিউ আমি যখন জিজ্ঞাসা করছি, এই যে সেন্টেন্সটা আমি অনুবাদ করতে বললাম সেটা তো খুব কঠিন না একেবারে। মানে আমরা এর থেকে কঠিন কঠিন বাক্য অভ্যাস করেছি। এটা একেবারে খুব মানে প্রাথমিক একটা বাক্য দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই বাক্যটা কেউ পারেননি, ঠিক আছে। তৃতীয় বাক্যটা আমি কিছু বলবো না, আপনারাই করবেন। তৃতীয় বাক্যটা প্রত্যেকে বলুন কি হবে। একবার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সীতা সুন্দরः রামः পশ্যতি। আচ্ছা আমাদের নিয়ম কি আছে, নিয়মগুলো মনে আছে? এটা কোন বাচ্যের বাক্য? এটা কর্তৃবাচ্যের বাক্য। কর্তা কে আছে? কর্তা সীতা। কর্তৃবাচ্যে কর্তাতে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। তাহলে সীতা শব্দের প্রথমা হবে, তাই তো? সীতা শব্দের হ্যাঁ, প্রথমা বিভক্তি হবে কোন হ্যাঁ, বচনে হবে? এক বচনে। এক বচন, একজন সীতা। তাহলে প্রথমার এক বচনে সীতা। হ্যাঁ, সুন্দরটাকে এখন আমি বাদ দিচ্ছি, বিশেষণটাকে। মানে কাকে দেখছে? রামকে। তাহলে রাম হচ্ছে এই বাক্যের কোন কারক? কর্ম। কর্ম কর্ম। কর্তৃবাচ্যের বাক্যে কর্মকারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। তাহলে কজন রাম? একজন। একজন। তাহলে দ্বিতীয়ার এক বচন। রাম শব্দে দ্বিতীয়ার এক বচন কি রূপ হয়? রাম। রামঃ রামৌ রামাঃ। দ্বিতীয়ার এক বচনে রামম। রামম। আরে রামম। দেখছে কি হবে? কাকে দেখে চলবে? পশ্যতি। সীতাকে দেখে সীতাকে দেখে চলবে, চলবে। তাহলে পশ্যতি। আচ্ছা এবার বিশেষণ কি আছে? সুন্দরা। হ্যাঁ, বিশেষণ মানে অনুবাদ করার আগে আমাকে কি দেখতে হবে? বিশেষ্য। বিশেষ্য রাম
কোন লিঙ্গ? পুংলিঙ্গ। কোন বিভক্তি? দ্বিতীয়া, তৃতীয়া। এক বচনে আছে। বচন। তাহলে বিশেষণে কি হবে? এই একই অ্যাড্রেসটাকে ফলো করবে, পুংলিঙ্গ দ্বিতীয়া এক বচন। তাহলে সুন্দর শব্দের পুংলিঙ্গে দ্বিতীয় এক বচনে কি রূপ হয় দেখতে হবে। সুন্দরম। কি হবে? সুন্দরম। অকারান্ত পুংলিঙ্গ শব্দ সুন্দরা, দ্বিতীয়ার এক বচনে সুন্দরম। সীতা সুন্দরম রামম পশ্যতি। প্রত্যেকে খেয়াল করছেন বিশেষণগুলো কেমন হচ্ছে? যে নিয়মটা বারবার আমি মানে রিপিট করছি, কি বিশেষ্যের যে লিঙ্গ যে বিভক্তি যে বচন, বিশেষণেরও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন। তাই তো? তার মানে এই এই যে ওই বাক্য গঠনে যেটা আপনি আগের ক্লাসে যে নিয়মটা বলেছিলেন, মানে ওইটাকে তো মুখস্থ রাখতে হবে না, যে কর্তৃবাচ্যে মানে কর্তা প্রথমা, কর্ম দ্বিতীয়া, এই ওটা যে কিন্তু ব্যাপার। আপনাদেরকে আমি বারবার বলেছি, মুখস্থ রাখারই কোনো প্রয়োজন নেই। মানে আপনারা ছোট থেকে কর্তা শিখে হলেই আসছেন, প্রথমা, ছোট থেকেই শিখে আসছেন কর্তায় প্রথমা, কর্মকারকে কর্তাই দ্বিতীয়া, প্রথমা। এগুলো ছোট থেকেই শিখেছেন। হুম মানে বাংলা ব্যাকরণ আমরা যখন থেকে পড়তে শিখেছি, এগুলো আমরা তখন থেকেই শিখেছি। করণে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, তাই না? হুম 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 যেগুলো আমরা জানি। হুম এবারে শুধুমাত্র আমরা বিশেষভাবে কি জেনেছি? বাচ্যটাকে কোন বাচ্চে স্পেসিফিক সেটা জেনেছি। কর্তৃবাচ্যে আমি বারবার রিপিট করেছি, যেটা ছোট থেকে জানতেন কর্তায় প্রথমা, সেটা ভুল। ওটাকে আরো স্পেসিফিকলি জানতে হবে, কর্তৃবাচ্যে কর্তাতে প্রথমা। কেন না? কর্মবাচ্যে কিন্তু কর্তাতে তৃতীয়া কর্ম হয়, প্রথমা, কর্মবাচ্যে কর্ম প্রথমা, কর্ম প্রথমা। তাহলে আমাদের যেটা বাচ্য সেটা প্রথমা হয়ে যাচ্ছে। সেটা প্রথমা। তাহলে এটাতে আর মুখস্থের কিছু নেই এখানে। না, নেক্সট পড়ে থাকে কি? কর্তৃবাচ্যে কর্ম পড়ে থাকছে, আর কর্মবাচ্যে কর্তা পড়ে থাকছে। আচ্ছা, আমরা যেটা আমরা এবার আমাদের যেটা সাধারণ জ্ঞান আছে, কর্মকারকে দ্বিতীয়া, কর্তৃবাচ্যে সেটাই অ্যাপ্লাই হচ্ছে, কর্মকারকে দ্বিতীয়া। আর কর্মবাচ্যে তো যেটা বাচ্য সেটা প্রথমা হয়ে যাচ্ছে, কর্মে প্রথমা হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কর্তা। তৃতীয়া। কর্তাই তৃতীয়া, সেটা আমরা বাংলা বাক্য করলেই বুঝতে পারি। রাম ভাত খাচ্ছে রামের দ্বারা, তাহলে দ্বারা বলছি মানে এটা তৃতীয়া বিভক্তিরই সেন্স, তাহলে তৃতীয়া। এগুলো তো ম্যাডাম মুখস্থের কিছু নেই, জাস্ট আমরা শুধুমাত্র আমাদের নিজেদের মাতৃভাষা আর ওই যে সাধারণ কিছু কথা, যে যেটা বাচ্য সেটাতে প্রথমা, জাস্ট এইটুকু মাথায় রাখলে আমাদের এগুলো আর মুখস্থের কিছু থাকছে না। বুঝতে পেরেছি স্যার, না প্র্যাকটিসের অভাব। এবারে এরপরে যেটা আসছে, আজকে আমরা যেটা শিখছি নতুন, বিশেষণ বিশেষ্য। তাহলে যখন আমাদের বিশেষণ থাকবে তখন আমরা সেটাকে কিভাবে ট্রান্সলেট করব। তাহলে বিশেষণ কি করছে? অলওয়েজ বিশেষ্যকে দেখেই চলছে। যেমন আপনাদের ক্রিয়াপদ সর্বদা কি হচ্ছে? ক্রিয়াপদ হচ্ছে কর্তৃবাচ্যে কর্তার পুরুষ বচন দেখে চলছে, মানে ক্রিয়াপদ কর্তৃবাচ্যে কর্তাকে দেখে চলে, কর্মবাচ্যে কর্মকে দেখে চলে, তাই তো? ঠিক এই রকম যে নিয়মটা আমরা জেনেছি, সেই একই রকম ভাবে বিশেষণ সর্বদা বিশেষ্যকে দেখে চলে। এবারে আমাদের জানতে হবে যে যাকে দেখে চলে, তার মধ্যে যেটা আছে সেটা দেখেই তো চলবে। এখন ধরুন, মানে আমাদের লৌকিক আমি উদাহরণ যদি একটা দিই, এখন ধরুন কেউ মানে আমাদের একজন কেউ ধরুন ট্রেন চালায় ধরুন, এবারে তাকে দেখে যদি সেই মানে সে ট্রেন চালায় মানে তাকে দেখে চলে, মানে সে যে চলছে তার মধ্যে যে গুণ, মানে যে ট্রেন চালানোর গুণটা তার মধ্যে আছে, আর একজন লোক যে অনুসরণ করছে সে ট্রেনটাই তার মতো করে চালাবে। অর্থাৎ যাকে দেখে চলবে তার মধ্যে যেটা আছে সেটার উপরে ভিত্তি করেই তো চলবে। এখন তার মধ্যে যেটা নেই সেটা দেখে চলারও তো কিছু নেই, তাই না? মানে তার মধ্যে যে গুণটা নেই, আমি যদি বলি হচ্ছে রাম শ্যামকে দেখে চলে, এখন শ্যামের মধ্যে যে স্পেসিফিক গুণটা নেই সেটা দেখে তো চলারও কিছু নেই, যেটা আছে সেটা দেখেই তো চলবে। যাকে দেখে আমি চলছি তার মধ্যে যে কোয়ালিটি আছে সেটাকেই তো অনুসরণ করতে পারবো, যেটা নেই সেটাকে তো অনুসরণ করার কিছু নেই। এই বিষয়টা বোঝা গেছে? ঠিক এখানেও তাই। এখন আমরা কি বলছি,
যে অর্থাৎ যে যাকে থেকে চলছে মানে কি দুটোর মধ্যে কমন যেটা আছে সেটা বাঁচতে হবে আমাকে। এখন ক্রিয়াপদের স্পেশালিটি কি আছে? ক্রিয়াপদের স্পেশালিটি আমরা অ্যাড্রেস কিভাবে দিই? পুরুষ আর বচন, এর বাইরে ক্রিয়াপদের আর কোনো গুণ নেই। তাই জন্য ক্রিয়াপদ কর্তাকে দেখে চলছে মানে কি কর্তার এখন প্রচুর গুণ আছে। কর্তার পুরুষ আছে, বচন আছে, বিভক্তি আছে, সবকিছুই আছে। তাহলে ক্রিয়া তো আর কর্তার বিভক্তি দেখে চলবে না। কেন না? সেটা ক্রিয়ারই তো নেই। তাহলে ক্রিয়ার যতটুকু আছে ততটুকুই সে মিলিয়ে চলবে আর কি। ক্রিয়ার কি আছে? পুরুষ আর বচন। তাই সে যাকে দেখে চলছে তার অনেক গুণ থাকা সত্ত্বেও পুরুষ আর বচনটা দেখেই চলতে পারবে, যেটা কমন আছে সে অনুযায়ী চলবে, তাই না? ঠিক সেরকমই বিশেষণ বিশেষের ক্ষেত্রেও তাই। বিশেষণ কি হয়? বিশেষণ হচ্ছে বিশেষের পুরুষ আছে কিন্তু পুরুষ দেখে চলে না, পুরুষ দেখে ক্রিয়া চলে, বিশেষণ না। বিশেষণ কি দেখে চলবে? দুটোর মধ্যে কমন কি আছে? লিঙ্গ, বিভক্তি, বচন। পুরুষটাও কমন আছে কিন্তু পুরুষ দেখে চলার কিছু নেই। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে ক্রিয়া কর্তা বা কর্মকে দেখে চলে। কি দেখে চলে? কর্তা বা কর্মের পুরুষ আর বচন দেখে চলে। বিশেষণ বিশেষ্যকে দেখে চলে। বিশেষের কি দেখে চলে? লিঙ্গ, বিভক্তি, বচন। এখানে কোনো রকম কনফিউশন করলে হবে না। কি বললাম? ক্রিয়াপদ কর্তা বা কর্মকে দেখে চলে। কি দেখে চলে? কর্তা বা কর্মের পুরুষ এবং বচন দেখেই চলে। বিশেষণ বিশেষ্যকে দেখে চলে। কি দেখে চলে? বিশেষ্যের লিঙ্গ, বিভক্তি আর বচন। তার মানে কর্তা যে পুরুষ যে বচনের, ক্রিয়াপদ সেই পুরুষ সেই বচনের। বিশেষ্য যে লিঙ্গের যে বিভক্তি যে বচনের, বিশেষণও সেই লিঙ্গে সেই বিভক্তি সেই বচনের। যেমন আমরা সবগুলো এই যে সেন্টেন্সগুলো দেখলাম সবগুলোতে আমরা তাই দেখলাম, তাই না? ধরুন আমি যদি এখন এই বাক্যটাকে অনুবাদ করি, মানে আমরা তো কর্মবাচ্য করা শিখেছি। ধরুন এখন এই বাক্যটাকে যদি আমি অনুবাদ করি, এই যে আমাদের প্রথম সেন্টেন্স যেটা আছে অনুবাদ হয়ে গেছে, এটাকে আমরা এবারে বাচ্য পরিবর্তন করব। ঠিক আছে, আমাদের প্রথম বাক্য কি আছে? বালকাহা পুষ্পাণি চিনবন্তি। ঠিক আছে। আচ্ছা, কর্মবাচ্যের নিয়ম কি কারো মনে আছে? আশা করি মনে নেই, মাঝখানে এক সপ্তাহ গ্যাপ গিয়েছে। মানে হয়তো কর্মবাচ্যে কর্তা আর কর্মটা বলতে পারবেন, ক্রিয়াপদের স্ট্রাকচারটা আশা করি কারো আর খেয়াল নেই। হ্যাঁ, এমনি লেখা আছে। ক্রিয়াপদে হচ্ছে ধাতু ইয়কার প্লাস আত্মনেপদ। আত্মনেপদ, গুড। তাহলে দেখুন আমরা ওই নিয়মগুলো জাস্ট মনে রাখুন, নিয়ম অনুযায়ী চলবো আমরা নিয়মের বাইরে একদম যাবো নিয়মগুলো না। স্যার মনে রাখতে পারছি, আর সেই অনুযায়ী চলতে পারছি না, এটাই মুশকিল কেন? হয়ে নিয়ম যাচ্ছে। থাকে সেই অনুযায়ী তো অবশ্যই চলতে পারবেন, আর না চলতে পারলে যদি মাঝে হোঁচট খান তার জন্য অষ্টাধ্যায়ী অ্যাপ আছে। হোঁচটটা কোথায় খাবেন? শব্দরূপে। আমি শব্দরূপটা জানি না কি হবে, সেটার জন্য তো আমাদের অষ্টাধ্যায়ী অ্যাপটা রয়েছে, ওয়েবসাইটে রয়েছে, ওখানে গিয়েই জাস্ট শুধুমাত্র সার্চ করে নেবেন শব্দটা দিয়ে। আচ্ছা দেখি আমরা বিষয়টা করি এবারে। আমাদের সেন্টেন্স কি রয়েছে? বালকাহা সুন্দরাহা বালকাহা, জাস্ট সেন্টেন্সটা লিখি একবার, ওটাই অনেকটাই হয়ে গেছে। সুন্দরাহা বালকাহা সুন্দরানি পুষ্পানি চিনবন্তি। এই হচ্ছে আমাদের সেন্টেন্স। তাহলে এটাকে যদি আমরা এবারে কর্মবাচ্যে করি, আমরা এখন বিশেষণটাকে বাদ দিচ্ছি, বিশেষণগুলোকে বাদ দিন। বালকাহা পুষ্পানি চিনবন্তি, নিয়ম অনুযায়ী করুন। কি হবে? বালকাহা কোথায় যাবে? এখন প্রথমাতে আছে, প্রথমা বহুবচনে। কর্মবাচ্যে কোথায় যাবে? কর্মবাচ্যে প্রথমা, কর্মবাচ্যে কর্তাতে না কর্মবাচ্যে কর্তা তৃতীয়া। তৃতীয়া। তাহলে বালকাহাটা কোথায় যাবে? তৃতীয়াতে যাবে। তৃতীয়ার কোন বচনে যাবে? বহুবচনে।
বহু বচন। তাহলে তৃতীয়ার বহু বচনে আপনি হোঁচটটা এখানে খেতে পারেন যে তৃতীয়ার বহু বচনে কি রূপটা হয়, হ্যাঁ কিন্তু স্যার, নিয়ম যদি ওটাই জানা তো থাকে তাহলে আমি হচ্ছে। এই পর্যন্ত যেতে ওইটাই পারবো তো যে স্যার আমাকে বলছি। বালক হুম শব্দের তৃতীয়ার বহু বচনের রূপটা ব্যবহার করতে হবে, হুম এতটা পর্যন্ত আমি যেতে পারবো নিয়ম হুম যদি আমার স্পষ্ট থাকে। হুম এবারে আমি কি রূপটা হবে সেখানে হোঁচট খেতে পারি। তার তৃতীয়ার জন্য বহু আপনি অষ্টাধ্যায়ী বচন। ওয়েবসাইটে সবসময় সার্চ করে ওখান থেকে হুম হেল্প নিয়ে করুন, কোনো অসুবিধা নেই। বালকৌ। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। শব্দরূপ ধাতুরূপ আপনাদের মাথায় আছে কি না সেটা বালকই। ওটা খুব একটা বড় কথা না। ওটার জন্য আমাদের অনেক হেল্প করার জন্য অনেক ওয়েবসাইট আছে, বই আছে। স্যার ওইগুলো তো মনে রাখতে হবে না, ওগুলো বই দেখে আর অনুবাদ হচ্ছে ঠিক আছে, আপনারা মোটামুটি অনুবাদ করতে পারছেন, সেটা হেল্প নিয়ে করছেন শব্দরূপ। দেখুন আপনারা এখন যে বয়সে রয়েছেন বা মুখস্থ করছেন না সেটাতে খুব একটা আমার খুব একটা আপত্তি নেই, কারণ আমরা আজকালকার দিনে শব্দরূপ আমাদের বই নিয়েও ঘুরতে হবে না, হুম টেকনোলজি আমাদের কাছে আছে, সেখান থেকে আমরা অনায়াসেই যে কোনো মুহূর্তে যে কোনো শব্দের রূপ জেনে যেতে পারি। হুম ঠিক আছে, তাহলে আপনি অনুবাদ করতে পারছেন মানে আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে, ট্রান্সলেশনের কনসেপ্ট আছে। হুম ঠিক আছে, এতটুকু পর্যন্ত হলেই হবে। হুম আপনি একটা মানে জাস্ট একটা আপনার ইচ্ছে হচ্ছে আপনি সংস্কৃত জানেন, শব্দরূপ জানেন না, কোনো অসুবিধা নেই, আপনি একটা গল্প নিন, গল্প নিয়ে অনুবাদ করতে বসুন, আপনি অনুবাদ করুন, আপনি অষ্টাধ্যায়ী দেখে দেখেই করুন শব্দরূপগুলো ধাতুরূপগুলো, কোনো অসুবিধা নেই। হুম। তৃতীয়ার বহু বচনে বালকৈহি। তাহলে বালকৈহি, বালকৈহি। নেক্সট কর্ম হচ্ছে পুষ্পাণি, তাহলে কর্ম কোথায় যাবে? কর্ম প্রথমা। প্রথমা, প্রথমা কোন বচনে যাবে? প্রথমে বহু বচন। বহু বচন। বহু বচনে। বহু বচনে কি হবে? একই, ফলম পুষ্পাণি। ফলে ফলানি, ফলম ফলে ফলানি, পুষ্পাণি। এবারে ক্রিয়াপদটা কি হবে? ক্রিয়াপদ হচ্ছে ধাতু আচ্ছা, এখানে ধাতু প্লাস হচ্ছে আমাদের চি ধাতু, ইয়কার। ঠিক আছে। হ্যাঁ এটা ধরুন দীর্ঘ হয়ে গেল, তারপরে ইয়কার। ইয়া, তাই তো, হ্যাঁ ইয়কার। ইয়কার। এরপরে আত্মনেপদ। আত্মনেপদ। হ্যাঁ আত্মনেপদের কোনটা হবে, নটার মধ্যে কোনটা হবে সেটা কি দেখে ঠিক হবে? উম, এটা ওই পুষ্পাণি। হ্যাঁ, কর্তৃবাচ্যে কর্তাকে দেখে ঠিক হবে, কর্মবাচ্যে কর্মকে দেখে। হুম কর্মবাচ্যে এখানে কর্ম কি আছে, কর্মের পুরুষ বচন আছে হচ্ছে প্রথম পুরুষ বহু বচন, তাই তো। হুম হুম তাহলে এখানেও কি হবে? চিয়া, প্রথম পুরুষ বহু বচনে কি হয়? চিয়ান্তে, হুম। তাই তো। এই তো সব ঝামেলা হয়ে যাচ্ছে। ঝামেলা কেন ম্যাডাম, খুব ইজি। মানে আমি বলতে চাইছি যে আপনাদের নিয়ম স্পষ্ট থাকলে কোন মানে অন্তত অসুবিধা নেই, কেননা হচ্ছে ক্রিয়াপদের ক্ষেত্রে তো আপনাদের খুব একটা পার্থক্য হচ্ছে না রূপের, শব্দরূপে একটু মানে চেঞ্জ হচ্ছে, মানে নানা নানা শব্দের নানা রূপ, কিন্তু হুম মানে ধাতুরূপের ক্ষেত্রে তো তেমন একটা পরিবর্তন নেই, মানে প্রায় সবই তো একটা মানে কর্তৃবাচ্যে ভবতির মতোই চলছে, আর কর্মবাচ্যে সবগুলোই সেবাতের মতোই চলছে একটা। বুঝতে খেয়াল করে পেরেছি দেখুন, মানে শব্দরূপ অপেক্ষা ধাতুরূপের ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই। বুঝতে পেরেছি স্যার। ধাতুরূপ একটা করলেই আপনার এখন মানে 100টা 200টা চলে যাচ্ছে। তাহলে চি আনতে হলো, এবারে বিশেষণটাকে নিতে হবে, তাই তো। তাহলে আমার প্রথম বিশেষণ ছিল সুন্দর আহা, সেটা এখন কোথায় যাবে? বিশেষ্য কোথায় চলে গেছে? বিশেষ্য এখন তৃতীয়াতে চলে গেছে, তৃতীয়া বহু বচন। তাহলে বিশেষণ কোথায় যাবে? তৃতীয়া। তৃতীয়ার বহু বচন। কি হবে? সুন্দরাইহি। সুন্দরী। এখন সুন্দরানী এটাও কোথায় যাবে? পুষ্পাণী কোথায় চলে গেছে? প্রথমা বহু বচনে চলে গেছে, তাহলে এটাও প্রথমা বহু বচনে চলে যাবে, সুন্দরানী। দেখুন বিশেষণ কিন্তু কোনোভাবে সবসময় বিশেষ্যকে নিয়েই চলছে, ও কখনোই বিশেষণ মানে বিশেষ্যকে কোনোভাবে ও ছাড়বে না। বিশেষণ নিয়ে একটা কথা আছে জানেন তো, যে বিশেষণ কোনটা হতে পারে,
বিশেষণ হচ্ছে সে হতে পারে যে কখনো ব্যভিচার করে না। একটা দেখুন, আমরা যদি আমি একটা এক্সাম্পল দিই, একটা আমাদের কথা আছে সংস্কৃতে যে মানে বিশেষণ আসলে কি, সম্ভব আর ব্যভিচার এই দুটো থাকলে পরেই মানে বিশেষণের প্রয়োগের সার্থকতা আছে, না হলে বিশেষণ প্রয়োগের কোনো সার্থকতা থাকে না। এই দুটোর মধ্যে কোনো একটা থাকলে তবেই বিশেষণ প্রয়োগ করতে পারি আমরা। যেমন ধরুন, আমরা কি কখনো বলি যে উষ্ণ আগুন, অর্থাৎ আগুন মানে গরম জল বলি, অর্থাৎ জলের ক্ষেত্রে হচ্ছে গরম বা উষ্ণ জল, উষ্ণ হচ্ছে বা গরমটা হচ্ছে বিশেষণ আমরা প্রয়োগ করে থাকি। কিন্তু আগুনের ক্ষেত্রে কি কখনো বলি যে উষ্ণ আগুন বা গরম আগুন? না স্যার, আগুন তো সবসময়ই গরম। আগুন সবসময় গরম, তাই ওখানে কোনো ব্যভিচার নেই। ব্যভিচার বলতে আমরা যেমন বলি না, বিশেষ করে খুব প্রসিদ্ধ আর কি স্ত্রীদের ক্ষেত্রে, যে ব্যভিচারিণী স্ত্রী বা ব্যভিচারী পুরুষ, তার মানে কি ওই ক্ষেত্রে এই শব্দের প্রয়োগ বেশি আছে। ব্যভিচারিণী স্ত্রী বলতে যিনি একজনের সাথে মানে একাধিক জনের সাথে সম্পর্ক রাখেন, সেরকম ব্যভিচারী পুরুষ যিনি একাধিক জনের সাথে সম্পর্ক রাখেন, অর্থাৎ একজনের সাথে না, একনিষ্ঠ না আর কি, একনিষ্ঠ বা একনিষ্ঠা না হলে পরে আমরা ব্যভিচার বা ব্যভিচারী বা ব্যভিচারিণী বলি। সেরকমই এখন মানে গরম হওয়াটা, ওটা মানে গরমটা কখনো ব্যভিচলিত হয় না। মানে আগুনটা যদি কখনো ঠান্ডা হতো তবেই গরম প্রয়োগের সার্থকতা থাকতো। অর্থাৎ গরম গরম হওয়াটা বা উষ্ণতা, ওটা হচ্ছে মানে উষ্ণতা হচ্ছে আগুনের ক্ষেত্রে হচ্ছে ব্যভিচারী না। আগুন অলওয়েজ উষ্ণ, অলওয়েজ গরম। যেমন একজন একনিষ্ঠা বা একনিষ্ঠ যিনি, একেবারে একনিষ্ঠ যে পত্নী বা যে পুরুষ, তিনি যেরকম অন্যজনের সাথে সম্পর্কে যান না, সেরকম আগুন মানে উষ্ণতাটা কখনো আগুনকে ছাড়ে না। তাই জন্য ওখানে কোনো ব্যভিচার নেই। ব্যভিচার নেই বলেই ওখানে বিশেষণ প্রয়োগের কোনো সার্থকতা নেই। মানে গরম আগুন, এখানে গরম বিশেষণ বলার কোনো সার্থকতা নেই। সেরকম ভাবেই সম্ভাবনা, এখন আগুনকে আমি কখনো এরকম বলি না যে ঠান্ডা আগুন, কখনো বলি কি না, আগুনের ঠান্ডা হওয়ার কোনো পসিবিলিটি নেই, সম্ভাবনাই নেই। অর্থাৎ সেটাই বিশেষণ হতে পারে যেটা সম্ভাবনা আছে। এখন জলের ক্ষেত্রে আমরা ঠান্ডা গরম দুটোই কেন বলি? ঠান্ডা হওয়ারও সম্ভাবনা আছে, গরম হওয়ারও সম্ভাবনা আছে। অর্থাৎ অলিক কোনো কিছু, একেবারে মানে অবাস্তব কোনো কিছু বিশেষণ হতে পারে না। মানে যেটা সম্ভাবনাই নেই সেটাকে আমি বিশেষণ হিসাবে বলে দিলাম, এটা তো হয় না। তো এই দুটো হলে পরেই, এই দুটোর মধ্যে কোনো একটা থাকলে পরেই বিশেষণ মানে সার্থক হতে পারে, না হলে বিশেষণ প্রয়োগ করলে তার কোনো সার্থকতা থাকে না। মানে গরম আগুন আপনি বলে দিলেন কিন্তু কোনো সার্থকতা থাকলো না গরম বলার। তো আমি এগুলো কেন বললাম, মানে এটাই যে বিশেষণ সবসময় কি হয়, বিশেষ্যের সাথেই চলে, ও বিশেষ্যকে কখনো ঠকায় না একেবারে। বিশেষ্য যে লিঙ্গ যে বিভক্তি যে বচনে থাকবে, বিশেষণও অলওয়েজ সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচনেই থাকবে। অর্থাৎ বিশেষ্য এখন প্রথমাতে আছে, এখন রামঃ আছে, তাই সুন্দরঃ। রামম সুন্দরম, রামেণ সুন্দরেণ, রামায় সুন্দরায় রামায়, রামাৎ সুন্দরাৎ রামাৎ, রামস্য সুন্দরস্য রামস্য, রামে সুন্দরে সুন্দরে রামে। বিশেষ্য যেখানে, বিশেষণ সেখানে। মানে তার মানে বিশেষণ খুবই একনিষ্ঠ, খুবই মানে একদম মানে কোনো রকম খুবই একনিষ্ঠ, বিশেষ্যের একনিষ্ঠ। বিশেষের একেবারে একনিষ্ঠ। ঠিক আছে, এবারে একটা জিনিস খেয়াল করবেন যে বিশেষণ কিন্তু সবসময় কি হয়, যেহেতু লিঙ্গ চেঞ্জ হয়, মানে বিশেষণ আমরা মানে যে লিঙ্গের বিশেষ্য থাকবে বিশেষণও সে অনুযায়ী ব্যবহৃত হবে।
ধরুন এখন সুন্দরা, মানে আমরা বাংলাতে তো বলি, বাংলাতে আমি এক্সাম্পল দিলাম যে বাংলাতে বিশেষ্যের লিঙ্গ চেঞ্জ হলে কিন্তু বিশেষণের লিঙ্গ চেঞ্জ হয়ে যায়। সুন্দর রাম, সুন্দরী, সুন্দরী নারী, সুন্দরী সীতা। তাহলে লিঙ্গ পার্থক্যে বিশেষণের লিঙ্গ চেঞ্জ হয়ে যাওয়াটা এটা খুব স্বাভাবিক, মানে আমাদের বাংলা ভাষাতেও আছে। তো সেক্ষেত্রে কোনো এটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে বিশেষ্য যে লিঙ্গের হবে বিশেষণও সেই অনুযায়ী চলবে, সেই লিঙ্গের অনুযায়ী চলবে আর কি। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, মানে বিশেষণ বিশেষ্যের ব্যাপারে? আচ্ছা, এবার আরেকটা কথা বলে দিই, সংখ্যাবাচক শব্দ, সর্বনাম শব্দ, ঠিক আছে, মানে যেগুলো আমরা বলছি নাউন প্রোনাউন, মানে প্রোনাউন সেগুলো কিন্তু বিশেষণ। এবারে সর্বনাম কেন বিশেষণ এটা যদি আমি একটু আপনাদেরকে বলি, ধরুন সংখ্যাবাচক শব্দ, একজন বালক, এই যে একজন সংখ্যাবাচক শব্দটা আসছে সেটা কি বিশেষণই তো, কেন না? সেটা তো বালক স্পেসিফাই বিশেষকে করছে, বোঝাচ্ছে। মানে বালকটাকে তো নির্দিষ্ট করে দিচ্ছে। বিশেষণ কি করছে? নির্দিষ্ট করে দিচ্ছে। যদি আমি বলি যে তুমি সাদা গরুটাকে আনবে, মানে মাঠে এখন মানে 4-5টা গরু আছে, কালো সাদা সব মিলিয়ে আছে, তো এখন মা ছেলেকে বলছে যে তুমি মানে কালো গরুটাকেই আনবে। কালো গরুটাকে আনবে মানে কি? সাদা গরুটাকে আনবে না, অর্থাৎ সাদা গরুটা বাদ যাবে, মানে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে একেবারে। সেটা কার জন্য হচ্ছে? কালো এই বিশেষণটার জন্যই হচ্ছে, তাই না? তো সেরকমই, তাহলে বিশেষণ কি করছে? ওটাই করছে, অর্থাৎ অন্যকে বাদ দিয়ে দিচ্ছে, মানে একটা নির্দিষ্ট একটা পরিধি বা একটা সীমা টেনে দিচ্ছে। বিশেষণের ওটাই কাজ। যদি বলি যে গরম জলটা খাবে, তাহলে ঠান্ডা জলটা বাদ ঠান্ডা চলে, জলটা বাদ দেবে। তাই তো। আর শুধু শুধু যদি বলতাম জল খাবে, তাহলে ঠান্ডা গরম দুটোই খাওয়া যেত। তো বিশেষণের তাহলে ওটাই কাজ। এবার দেখুন সর্বনামবাচক মানে সংখ্যাবাচক শব্দ কেন বিশেষণ হচ্ছে বললাম, আমি একজন যখন বলছি তাহলে কি করে দিচ্ছি? স্পেসিফিক করে দিচ্ছি। মানে ধরুন এখন স্যার বলছেন স্কুলে আছে, স্কুলে এখন ক্লাসে 20 জন ছাত্র আছে, স্যার মানে বললেন যে একজন ছাত্রকে ডাকো। যদি বলতেন যে মানে ছাত্রকে ডাকো, তখন অনেকেই চলে আসতো, একজন স্পেসিফিক এমনটা না। তাহলে একজন যখন বলছি তখন কি স্পেসিফিক হয়ে যাচ্ছে, মানে বাকি 19 জন বাদ যাচ্ছে, একজনই আসবে। তাহলে সংখ্যাবাচক শব্দও কি হয়? বিশেষণ। একই রকম ভাবে সর্বনাম শব্দ যেগুলো আছে, সর্বনামবাচক শব্দ বলতে দেখুন সর্বনাম শব্দ অ্যাকচুয়ালি কি হয়, সর্বনাম শব্দ বলতে কি বোঝায়, মানে প্রোনাউন বলতে কি বোঝায়, সেটা সর্বনাম এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে। সর্বনাম শব্দের বৈশিষ্ট্য, সর্বনাম এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে। সর্বনাম মানে সবার নাম, অর্থাৎ যেটা সবাইকেই বোঝাতে পারে সেটাই সর্বনাম, তাই তো। এখন আমি যদি বলি যে সে, সে বলে আমি এখন চুপচাপ আছি, তাহলে সে বলতে এখন কে? এখন পৃথিবীতে সবাইকে বোঝাতে পারে সে বলতে, অর্থাৎ সে এই সর্বনামবাচক শব্দটা এখন পৃথিবীর সবাইকেই মানে বোঝানোর সামর্থ্য রাখে, যতক্ষণ না আমি স্পেসিফিক কাউকে বলছি, তাই না? অর্থাৎ সর্বনাম মানে সবার নাম, সবাইকে যেটা বোঝাতে পারে সেটাই সর্বনাম। তাহলে এখন সে বলে যখন আমি বলছি সে, কনটেক্সট থেকে আমি বলছি তো রাম বনে গেছে, সে সেখানে ফুল পাড়ছে, তখন সে বলতে কে? রাম, তাই তো। তাহলে সে এটা কি করছে, এই সর্বনামবাচক শব্দটা কি হয়ে যাচ্ছে, যখনই রাম বলছি স্পেসিফিক হয়ে যাচ্ছে একেবারে। রাম বলার আগে পর্যন্ত পৃথিবীর সবাইকে বোঝাচ্ছিল, রামই যখন বলে দিলাম তখন স্পেসিফিক হয়ে গেল, তাই তো। মানে সেটা কে? রাম, তাহলে রামের বিশেষণ।
মানে তাই জন্য সর্বনামবাচক শব্দ কি হয়? বিশেষণ। তার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। আচ্ছা, সর্বনামবাচক শব্দ আমাদের কিছু হয়েছে এখনো পর্যন্ত? সর্বনামবাচক শব্দ কিছু হয়েছে কি এখনো? স্যার সর্বনাম কোনগুলো একটু বলুন, তাহলে বুঝতে পারবো হয়েছে কিনা। সর্বনামবাচক শব্দ হচ্ছে হয়নি স্যার। হয়নি। না। আচ্ছা, যেমন আমি তুমি, অহম, মানে অহম, ত্বম, এগুলো কি? হ্যাঁ, এগুলো হয়েছে তো, এগুলো এগুলো তো হয়েছে। সর্বনাম শব্দ। আচ্ছা, সর্বনামবাচক শব্দ বলতে যেটা স্পেসিফিক না, সবাই মানে যেটা আমরা অ্যাকচুয়ালি প্রোনাউন বলতে বুঝি একেবারে, মানে সবাইকে বোঝে, যতক্ষণ না নাউন আসছে ততক্ষণ সবাইকে বোঝাতে পারে, মানে যে কাউকেই বোঝাতে পারে। তাহলে সাহা ওইগুলো তো। হ্যাঁ, ওগুলো সর্বনামবাচক শব্দ। সাহা, এগুলো হয়েছে তো আপনাদের? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখুন তাহলে, এক মিনিট। দেখুন এইগুলো, তাই তো, এ সাহা। দেখুন, যেহেতু হ্যাঁ সর্বনামবাচক স্যার। বিশেষণ, তাই কি হবে? সর্বনামবাচক প্রত্যেকটি শব্দের তিনটে করে লিঙ্গেই রূপ হবে। খেয়াল করে দেখছেন কি যে বিশেষণবাচক শব্দের প্রত্যেক লিঙ্গেই রূপ আলাদা হচ্ছে। সুন্দর শব্দের এখন তিনটে লিঙ্গেই তো রূপ হচ্ছে, তাই না? পুংলিঙ্গে সুন্দরহা, স্ত্রীলিঙ্গে, মানে পুংলিঙ্গ হচ্ছে রামের মতো, স্ত্রীলিঙ্গে সীতা শব্দের মতো, ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো। অর্থাৎ বিশেষণের সবসময় কি হবে, যেহেতু লিঙ্গকে দেখে চলবে, লিঙ্গ অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে পুংলিঙ্গ আলাদা রূপ হবে, স্ত্রীলিঙ্গে আলাদা রূপ হবে, ক্লিবলিঙ্গেও আলাদা রূপ হবে। তাহলে সংখ্যাবাচক শব্দ, সর্বনাম শব্দ, এগুলো কি বলেছি? এগুলো বিশেষণ। যেমন সুন্দর এটা বিশেষণ, সেরকমই সংখ্যাবাচক শব্দ, সর্বনাম শব্দ, এগুলো কি বিশেষণ, রাইট? তাহলে এগুলো কি হবে, তিনটে লিঙ্গেই চলবে। অর্থাৎ তিনটে লিঙ্গে আমরা এক একটা শব্দের প্রত্যেকটা লিঙ্গেই আলাদা রূপ পাবো। যেমন সুন্দর শব্দের পুংলিঙ্গে রূপ বলুন, কেমন হবে? সুন্দরঃ সুন্দরৌ সুন্দরাহা সুন্দরম সুন্দরৌ সুন্দরান সুন্দরেনা সুন্দরাভ্যাম সুন্দরৈহি। পুংলিঙ্গে এরকম হবে। স্ত্রীলিঙ্গে সুন্দরা সুন্দরে সুন্দরাহা সুন্দরাম সুন্দরে সুন্দরাহা সুন্দরয়া সুন্দরাভ্যাম সুন্দরাভিহি। এরকম চলবে, লতা শব্দের মতো, সীতা শব্দের মতো। ক্লিবলিঙ্গে সুন্দর শব্দের রূপ কেমন হবে? সুন্দরম সুন্দরে সুন্দরানি সুন্দরম সুন্দরে সুন্দরানি, এরকম। তাহলে খেয়াল করে দেখছেন তো যে বিশেষণবাচক শব্দের প্রত্যেকটা লিঙ্গেই রূপ আলাদা। স্যার একটা প্রশ্ন করবো। বলুন। এখানে যে এ সাহা এতেও এতে, এইটা তো রামাহা রাম রামাহা এটার মতো হলো না। হ্যাঁ, এটার মতো হলো না। তার মানে কি, যেটা এই সংস্কৃতে সবাই যেটা একটা ভুল ভাবে সবসময়, যে সবই রামের মতো। রামের মতো না, ওই জন্য আমরা শব্দের একটা স্পেসিফিক অ্যাড্রেস দেওয়া হচ্ছে কোন কারান্ত। হ্যাঁ কিন্তু আহ সুন্দরা এই শব্দটা যদি অন্য মানে অকারান্ত না হতো, মানে তাহলে কি রামের মতো ওটাও হতো না? না, ওই জন্য তো আমরা মানে স্পেসিফিক অ্যাড্রেসে ওটাও অ্যাড করা হচ্ছে কি, অকারান্ত শব্দ। এটা দকারান্ত শব্দ। মূল শব্দটা কি? এতদ, আচ্ছা, দকারান্ত শব্দ। বুঝেছি স্যার। তাহলে যে কোনো অকারান্ত শব্দ হলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ অলওয়েজ রামের মতো চলবে। ওই জন্য আমাকে দেখতে হবে শেষে কোন বর্ণ আছে। আমাকে ওই জন্য আমাদের শব্দরূপ যখন আমরা মুখস্থ করি, আমাদের কিভাবে করতে হয়, ওই শেষে কোন বর্ণ আছে এবং স্পেসিফিক কোন লিঙ্গ, অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গ
একটা শব্দ মুখস্থ করতে হবে, অকারান্ত ক্লিবলিঙ্গ একটা মুখস্থ করতে হবে, অকারান্ত স্ত্রীলিঙ্গ নেই, এক্সিস্টই করে না, তাই মুখস্থের কিছু ব্যাপার নেই, আকারান্ত পুংলিঙ্গ বা ক্লিবলিঙ্গ হয়ই না, তাই শুধুমাত্র স্ত্রীলিঙ্গ। সেরকমই হ্রস্ব ইকারান্ত সবই হয়, ক্লিবলিঙ্গ যেমন ক্লিবলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। তাহলে ইকারান্ত, হ্রস্ব ইকারান্ত, পুংলিঙ্গ, হরি শব্দ মুখস্থ করতে হবে, মানে অন্যান্য হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ শব্দগুলো চালাতে গেলে। একই রকম ভাবে ইকারান্ত স্ত্রীলিঙ্গ একটা শব্দ, ধরুন মতি শব্দ, সেটাকে মুখস্থ করতে হবে হ্রস্ব ইকারান্ত স্ত্রীলিঙ্গ যত শব্দ আছে সেগুলোকে চালাতে গেলে। একই রকম ভাবে হ্রস্ব ইকারান্ত আমাকে বাড়ি শব্দ মুখস্থ করতে হবে ক্লিবলিঙ্গের, যাতে আমি হ্রস্ব ইকারান্ত ক্লিবলিঙ্গের যে কোনো শব্দ চালাতে পারি। এইরকম ভাবেই শব্দরূপ সব জানতে হবে, মানে ইকারান্ত না, স্পেসিফিক কোন লিঙ্গ সেটাও জানতে হবে। পুংলিঙ্গ ইকারান্ত একটা, স্ত্রীলিঙ্গ ইকারান্ত একটা, ক্লিবলিঙ্গ ইকারান্ত একটা, উকারান্তের ক্ষেত্রেও তাই। একই রকম ভাবে রিকারান্তের ক্ষেত্রেও তাই, উরি। ঠিক আছে, এইভাবে যেতে হবে। এবারে ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে সেম একই রকমই, মানে এখন তকারান্ত। অনেক হবে, হুম, তাহলে তো অনেক হবে স্যার। না অনেক না, খুব বেশি না। কেন অকারান্ত, এই যে অকারা অ ই, আপনি যদি কাউন্ট করেন হ্যাঁ, তাহলে দেখবেন সংখ্যাটা হয়তো গিয়ে দাঁড়াবে, মানে 100 হয়তো ছাড়াবে না, মানে আমাকে 100 শব্দ মুখস্থ করতে হবে না। 100 হবে না, 100 অনেক বেশি হয়ে যাচ্ছে তো স্যার। 100 শব্দের ম্যাডাম সত্যি বলতে কি মুখস্থ করাটা খুব একটা ব্যাপার না, শুধু আমরা মানে আমাদের এটা মানে এটা সাবজেক্টের বাইরে বলে মনে হচ্ছে, হুম, কিন্তু তেমন কিছু ব্যাপার না। আপনি না বলছি আপনার 100 অনেক আপনার বেশি। জীবনে কত কত বিষয় মুখস্থ করেছেন, এইটাকে যদি আমি এই শব্দরূপগুলোকে যদি আমি একটা জাস্ট মানে প্যারাগ্রাফের মানে স্টাইলে যদি আমি এটাকে লিখি, আপনি কল্পনা করুন যে কতগুলো প্যারাগ্রাফ হতে পারে। হুম, আপনি আপনার জীবনে এখনো পড়াশোনার ক্ষেত্রে যত কিছু মুখস্থ করেছেন, স্কুল লাইফ, কলেজ লাইফে, হয়তো দেখবেন আপনার একটা মানে কি বলবো মাধ্যমিকের আপনি একটা বই পড়েছেন, মানে তার থেকে এটা হয়তো সেই বই একটা বইয়েরই হয়তো দেখবেন 5%, হ্যাঁ যদি সেটা ঠিক, এটাকে আমি অ্যাজ এ প্যারাগ্রাফ নিই। হ্যাঁ, সেটা ঠিক স্যার। ঠিক আছে, এবারে শুধু আমাদের একটা কি বলবো আউট অফ সিলেবাস টাইপের একটা, সেই জন্য একটা মানে মনে হচ্ছে অনেক বেশি বা বেশি কঠিন লাগছে। হ্যাঁ এটা ঠিক স্যার। তো দেখুন তাহলে, সংখ্যাবাচক শব্দ, সর্বনামবাচক শব্দ অলওয়েজ বিশেষণ, তাই এগুলির ক্ষেত্রেও আমরা কি পাবো, প্রত্যেকটি লিঙ্গের রূপ আলাদা পাবো, পুংলিঙ্গ আলাদা। ধরুন এক শব্দ একটাই, সুন্দর শব্দের আমরা যেমন দেখলাম 3টে লিঙ্গই আলাদা রূপ, সেরকমই এতদ, এতদ বলতে এটি, বাংলাতে যেটা আমরা বলি এ, মানে এ রাম। ধরুন এখন পাশে রাম আছে, জিজ্ঞাসা করলো এ কে, তাহলে এ হচ্ছে রাম। তাহলে এই যে এ, তার মূল শব্দটা কি, এতদ, দকারান্ত শব্দ একটা, দকারান্ত সর্বনামবাচক শব্দ এতদ। সেটা পুংলিঙ্গ হলে এরকম চলে। এগুলো সব প্রথমা রূপ দেওয়া আছে, প্রথমাতে আরো 6টা বিভক্তি আছে। পুংলিঙ্গ হচ্ছে এষাহা, এতৌ, এতে। স্ত্রীলিঙ্গে ধরুন সীতা আছে, সীতা হলে বা কোনো একজন মহিলা হলে তখন কি হবে, এ বাংলাতে আমরা বলি এ হচ্ছে রমা, কিন্তু সেখানে সংস্কৃতে কি হবে, যেহেতু রূপটা চেঞ্জ হয়ে যাবে, এষা। আর ক্লিবলিঙ্গে হলে এতৎ। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে এবারে এই যে রূপগুলো দেওয়া আছে প্রত্যেকের রূপগুলো ভালো করে দেখে নিন, তেমন কিছু মানে কঠিন নেই। ক্লিবলিঙ্গে কিন্তু কোনো মানে কঠিন নেই, দেখুন ফলম ফলে ফলানি, এতৎ, এতে, এতানি, তাই তো, এতৎ, এতে, এতানি, এটা কি মুখস্থের কিছু আছে আর? প্রথমার রূপটা খুবই সহজ, এতৎ, এতে, এতানি। আচ্ছা, পুংলিঙ্গে
রামঃ রামৌ রামাঃ, শেষে একটু চেঞ্জ আছে, এখানে এতে, তাহলে এষঃ এতৌ এতে, শুধু প্রথম আর বহু বচনে চেঞ্জ আছে এতে। স্ত্রীলিঙ্গে লতা শব্দে কেমন হয়, সীতা শব্দ সীতা সীতে সীতাহ, এখানেও দেখুন এষা এতে এতাহ। দেখুন আমাদের কিন্তু সবকিছুই নতুন একেবারে না, মানে সব শব্দরূপই নতুন হবে এমনটা না, মানে কিছু কিছু ট্রিক্স আছে যেগুলোকে অ্যাপ্লাই করলে দেখবেন সেটাও খুব মুখস্থ করতে হচ্ছে খুব অল্প একেবারে, জাস্ট মানে একটু বুদ্ধি করে মানে জাস্ট ট্রিক্স দিয়ে দিয়ে পড়লে দেখবেন খুব অল্প কিছুটা হয়তো মুখস্থ করতে হচ্ছে, বাকিটা একটা অনায়াসে যেন একই রকম একটা চলছে। যেমন আপনি ধাতুরূপগুলো চালাচ্ছেন সবই ভবতির মতো, সেরকমই প্রায়। এখানে দেখুন সর্বনামবাচক শব্দ খুব একটা চেঞ্জ নেই, একটা আধটা জায়গাতে চেঞ্জ আছে, বাকি সব একই। আচ্ছা, এবার আপনাদেরকে যদি আমি কয়েকটা কোশ্চেন বলি, এই যে বিশেষণ যেগুলো আমরা শিখলাম, এতদ, এতদ বলতে কি বললাম বাংলাতে, এ এ রাম, এ হচ্ছে সীতা, বা এটি ফল, এরকম। তাহলে শব্দরূপগুলো দেখে নিয়েছেন, আমি আপনাদেরকে এবারে কিছু কাজ দেবো বলতে আমি ক্লাসেই ধরবো, তাহলে সেগুলোকে এবারে আমি জাস্ট বিশেষ্যগুলোকে লিখবো, এবারে বিশেষণ কোনটা হবে সেটা আপনারা বসাবেন। ধরুন আমি লিখছি এরকম, বালিকাহা, কি হবে, এতাহ, এতাহা, এর মানে কি, মানে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের বহু এরা বচনে। বালিকা, মানে বাংলাতে আমরা বলি না এ হচ্ছে রাম, এ হচ্ছে সীতা, এরা হচ্ছে ছাত্রী, এটি বৃক্ষ, হ্যাঁ স্যার। সেরকম মানে কাছের জিনিসকে জাস্ট ইন্ডিকেট করতে যেটা আমরা ব্যবহার করছি যে সর্বনাম শব্দটাকে। তাহলে এটা যখন এতদ হচ্ছে, কাছের জিনিসকে বোঝাতে আমি এতদ বলছি, এতদ শব্দের ব্যবহার হচ্ছে, দূরের জিনিসকে হলে কি হবে, এটি সেটি, এ সে, তাই তো, এ সীতা, সে লতা, তাহলে দূরের জিনিসকে ইন্ডিকেট করতে সে, কাছের জিনিসকে এ। দেখুন খুব সহজ এটা, এটা দেখুন আমি জাস্ট যেমনটা এখানে আছে কি, এতৎ শব্দ মানে কাছের জিনিসকে বোঝাতে ব্যবহার করা হচ্ছে, কাছের জিনিসকে পয়েন্ট আউট করতে, নির্দেশ করতে, আর দূরের জিনিসকে হলে কি হবে, তৎ শব্দ। তৎ শব্দ এখানে আছে কি, এক মিনিট, অহম এষঃ এতদ, আচ্ছা এটা ইদম, ইদমটা না, কিং, আচ্ছা তৎ শব্দ নেই। আচ্ছা দেখুন তৎ শব্দ খুব সোজা, একই রকম, আমরা ওটাতে কি দেখলাম, তৎ শব্দ হচ্ছে, এখানে শব্দ কি, মূল শব্দ কি এতৎ, আর ওখানে দূরের জিনিসকে বোঝাচ্ছে তৎ। এ তৎটা কেমন চলছে আপনারা সবাই প্রত্যেকে দেখেছেন, জাস্ট সেটাকেই কপি করুন, একারটাকে বাদ দিয়ে দিন, কি হবে তাহলে, যদি আপনাদেরকে যদি আমি এখান থেকেই জিজ্ঞাসা করি, একারটাকে বাদ দিয়ে দিয়ে বলে যান কি হবে, তাহলে দেখুন তা তৎ শব্দ কেমন হবে, একারটাকে বাদ দিলে আর কিছু না, এটা এতৎ বলতে কাছের জিনিস, দূরের জিনিসকে তৎ। পুংলিঙ্গে কেমন হবে তাহলে তৎ শব্দ, পুংলিঙ্গে কেমন হবে, একারটাকে বাদ দিয়ে বলুন, সহ তৌ তে, পুংলিঙ্গে। স্ত্রীলিঙ্গে কেমন হবে, সা তে তাহা, তাহা। ক্লিবলিঙ্গে তৎ তে তানি। তত্তে তাহানি। দেখুন মুখস্থের কিছু আছে, আপনাকে এক্সট্রা কি শব্দ মুখস্থ করতে হচ্ছে, না। আচ্ছা তো তাহলে এখন যদি আমরা এই কাছের জিনিস আর দূরের জিনিসকে বোঝাতে ব্যবহার করি, ধরুন আমি কয়েকটা শব্দ আপনাদেরকে যদি দিয়ে দিই, এখানে কি কিছু পাবো এরকম শব্দ, ডেস্কের জন্য দেওয়া নেই, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। দেখুন স্ক্রিন দেখা যাচ্ছে তো, কোন স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন,
ঠিক আছে, ঠিকই আছে। এতৎ হুম, বোঝা যাচ্ছে। আচ্ছা দেখুন, তাহলে কি বললাম, এতাহা বালিকাহা। এবারে আমি একটা বললাম, ধরুন ফলে কি হবে, ধরুন কাছের জিনিস, তাহলে বিশেষণ কি হবে, মানে এতৎ এতৎ ফলে ফলম ফলে ফলানি, এতৎ এতে, এতৎ এতে এতানি, এতে ফলে। আর যদি দূরের জিনিসকে বোঝাতে যায়, মানে ফল, মানে ফলটা দূরে, তে মানে তে ওগুলি ফল, ওই ফল দুটি, তখন কি হবে, দুটি হলো তে ফলানি, তে ফলানি। তে ফলানি না, তে ফলে, দুটো, তে ফলে তে তে ফলে। ফলে। তাহলে ধরুন আরেকটা আমি বিশেষণ নিচ্ছি, ধরুন এরকম বালিকা, এক বচন, তাহলে এখন কাছের, এ বালিকা কি হবে, এষা বালিকা, এষা বালিকা। দূরে আছে, সে বালিকা কি হবে, সা বালিকা। সা বালিকা। তাহলে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। কাছের জিনিস এবং দূরের জিনিসকে আমরা পয়েন্ট আউট করতে কি সর্বনাম ব্যবহার করি, এতৎ আর তৎ। কাছের হলে এতৎ, দূরের হলে তৎ। শব্দরূপ খুব সোজা, পুংলিঙ্গে এষাহ এতৌ এতে, তৎশব্দের পুংলিঙ্গে একারটাকে বাদ দিলে সাহা তৌ সাহা তৌ তে, তে, স্ত্রীলিঙ্গে এতৎ শব্দের, সা তে তাহা। আচ্ছা এটা হচ্ছে তৎশব্দের, এতৎ শব্দের ও আহ, এতৎ শব্দের স্ত্রীলিঙ্গ, একারটা যোগ করে এষা দিন, এষা এতে এতাহা। এষা এতে এতাহা। আচ্ছা ক্লিবলিঙ্গে এতৎ শব্দের, এতৎ এতে এতানি। আচ্ছা ক্লিবলিঙ্গে তৎশব্দের, তৎ তে তানি। তত্তে তানি। বাহ, তাহলে খুব সোজা। তাহলে আমরা এখন যদি আমরা বাক্যগুলোকে একটু বাড়াই, আমরা এই বালিকাটি বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে কি বলবো আমরা, এই বালিকাটি এষা বিদ্যালয়ে যাচ্ছে, কি বলবো, এষা 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 বালিকা বিদ্যালয়ং গচ্ছতি। এষা বালিকা বিদ্যালয়ম গচ্ছতি। আচ্ছা, এই ফলটি সুন্দর, কি বলবো, এতৎ এতৎ ফলম ফলম সুন্দরম। সুন্দরম। এতৎটাও বিশেষণ, সুন্দরটাও বিশেষণ, হুম তাহলে এতৎ ফলম সুন্দরম। হুম। ঠিক আছে, আপনারা যখন শব্দরূপ পড়বেন তখন খেয়াল করে দেখবেন, মানে কি মিল পাচ্ছেন আর কি অমিল পাচ্ছেন। মানে মিল আর অমিল, এই দুটোকে যদি আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন, তাহলে দেখবেন মানে অধিকাংশ ক্ষেত্রে মুখস্থ করতেই হচ্ছে না। হয়তো একটা দুটো করে রূপ একটু আলাদা হবে, সেটাকে হয়তো জেনে রাখলে বাকি শব্দরূপটা হয়তো দেখবেন কোনো একটার মতোই চলছে। এখন যদি আমি হরি শব্দ আর সাধু শব্দ নিই, দুটো কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই, মানে একটা মুখস্থ করলে আর একটা হয়ে যাবে। স্যার এটা প্রথম আর দ্বিতীয়ার ক্ষেত্রে বুঝলাম, কিন্তু তৃতীয়ার পর থেকে তো অনেক আলাদা আলাদা হচ্ছে। কোনটা, এতৎ শব্দ? না না, ওই হরি আর সাধু বললেন না। না, আমি কি বললাম, একটা করলে আর একটা হয়ে যাবে। হরি শব্দ কি হচ্ছে তৃতীয়াতে, হরি না, ওখানে সাধু না, সাধু না। পুরোটাই একই আছে।
মানে আমি জাস্ট দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি। মানে শব্দরূপ মুখস্থ করতে গেলে একটু আমাদেরকে মানে মুখস্থর মানে ওইভাবে মানে কি বলবো, মানে ঠিক গাধার মতো মুখস্থ করলে মনেও থাকবে না কিছু। একটু ওই ভেবে চিনতে কি মানে কিরকম কি চেঞ্জ হচ্ছে সেরকমই করতে হবে। মানে আমি যদি ওই রকম মুখস্থ করে যাই তাহলে আজকে পড়বো, কালকে অবধি মনে থাকবে, পরের দিন ভুলে যাব। আচ্ছা, অষ্টাধ্যায়ীতে যদি আমি দেখি হরিয়ার সাধু শব্দ, সরি, হরি একারান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, আর একটা দেখবো আমরা সাধু শব্দ। আচ্ছা, স্ক্রিনে কি দুটো শব্দ দেখা যাচ্ছে এখন? হরি সাধু দুটোই দেখা যাচ্ছে? না, সাধু, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা দেখছি। যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে দেখুন, খেয়াল করে দেখুন, প্রথম থেকে খেয়াল করে দেখুন, পুরো একই চলছে। হরিহি, এটা যদি ইকার তাই ইকারের পরে বিসর্গ এসছে। সাধুর ক্ষেত্রে উকার, উকারের পরে বিসর্গ। দ্বিবচনে কি হয়েছে? দীর্ঘ ইকার হয়ে গেছে, হ্রস্ব ইকারটা দীর্ঘ হয়ে গেছে। এখানে হ্রস্ব উকারটা দীর্ঘ উকার হয়ে গেছে। এখানে হরায়াহা, এখানে বকার। এবার আমাদের জানতে হবে এটা একটা সন্ধির বিষয়। আমাদের সংস্কৃতে সন্ধি হলে কি হয়? ইকারের জায়গায় ইয়কার হয়, উকারের জায়গায় বকার হয়। ইয়ের জায়গায় ইয় আর উকারের জায়গায় ব। তাহলে এখানে এই জন্য ইকার আছে বলে ইয়কার হয়েছে, এখানে উকার বলে বকার হয়েছে। দ্বিতীয়তে দেখুন হরিম সাধু, একই। হরি দীর্ঘ হয়েছে, দীর্ঘ হয়েছে, এখানেও হরি দীর্ঘ হয়ে দন্তন্য হয়েছে, এখানে দীর্ঘ উকার হয়ে দীর্ঘ ইকার দীর্ঘ উকার। এটা ইকার বলে ইকার দীর্ঘ ইকার হচ্ছে যখন দীর্ঘ হচ্ছে, এখানে উকার বলে ওই জন্য দীর্ঘ উকার হচ্ছে। তৃতীয় থেকে দেখুন হরি না, না ইয়ে পুরোটা একই চলছে। সাধু না, সাধবে। কি বললাম? ইয়কার আর বকার। ইকার হলে ইয়কার হচ্ছে আর উকার হলে বকার হচ্ছে। দেখুন হরে হে ষষ্ঠীতে সব জায়গাতেই তাই। আর ইকার হলে কি হয়? একার হয়, আর উকার হলে ওকার। মানে যেখানে দেখবেন ইকারের একার হচ্ছে সেখানে উকারের ওকার হবে। তাহলে এখানে একার হয়েছে, এখানে এখানে একার, এখানে ওকার। এখানে দেখুন হরিয়েহ, এখানে ইয়কার হয়েছে, এখানে বকার হয়েছে। খেয়াল করে দেখুন, মানে আমি একটা করলে কিন্তু বাকিটা শুধুমাত্র এই কিছু কিছু নিয়ম মনে রাখলেই আমার হয়ে যাবে। যে যেখানে ইকার, এখানে ইয়কার এলে ওখানে বকার হবে, এখানে একার হলে ওখানে ওকার হবে। এই একটা সামান্য জিনিস মনে রাখলে আমার দুটো শব্দরূপ হয়ে যাবে। তো এইভাবে আমি শব্দরূপগুলো যদি একটু দেখে দেখে যাই, দেখবেন অনেকটাই কম হয়তো মুখস্থ করতে হচ্ছে, কিন্তু আমি বেশি বেনিফিট পাচ্ছি। ঠিক আছে? কি কারো কোনো শব্দ নেই? কি ব্যাপার? ভাস্কর বাবু, আজকে ভাস্কর বাবু পুরো একেবারে চুপচাপ ছিলেন। ভাস্কর বাবু শোনা যাচ্ছে? আচ্ছা, সোমা ম্যাডাম, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ স্যার। আচ্ছা, বোঝা গেলে হবে না, ক্লাসে যখন বাক্য যখন আমি করতে বলছি তখন কিন্তু বাক্যগুলো করে দেখাতে হবে। খুব ইজি ইজি বাক্যই আমি দিচ্ছি।
স্যার পরীক্ষার জন্য কিরকম মোটামুটি এরকম বাক্য করতে দেবেন? আপনাদের এক্সাম কি জানুয়ারিতেই? জানি না স্যার। আচ্ছা, আমি তো কোর্সটাতে মাঝখানে এসেছি। আচ্ছা, আপনাদের কোর্স ডিউরেশনটা কত? 4 মাস না 6 মাস? জানুয়ারিতে, মনে হচ্ছে জানুয়ারিতে। মানে আপনাদের ডিউরেশনটা কত ছিল? 4 মাস কোর্সের? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে জানুয়ারিতেই হবে এক্সামটা। তো পরীক্ষা না দিলে কি হবে? পরীক্ষা না দিলে কি হবে? আপনার মানে পাস ফেল কোনো রকম চিন্তাই থাকবে না। এটা ভালো, পাস ফেল চিন্তা থাকবে না। আচ্ছা, পরীক্ষাতে আমি এরকমই ধরুন এই বিশেষণ বিশেষের কিছু কিছু দেব, আর কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের কিছু বাক্য করতে দেব, সেগুলোই করবেন। যেগুলো আমি ক্লাসে করিয়েছি আপনাদেরকে সেরকমই দেব। আর স্যার শব্দরূপ বাক্য মুখস্থ বাক্য করবেন না? করতে দেবেন? হ্যাঁ, ধরুন তাহলে বাংলা কিছু বাক্য খুব ভুলে সহজ যাবো। সহজ দেবো। আমি আপনাদেরকে যে ধাতুরূপগুলো করিয়েছি একেবারে হয়ে ক্লাসে, গেল। যেগুলোই অভ্যাস করিয়েছি, জাস্ট হুম। সেগুলোই দেখবেন। আমি ওই ক্রিয়াপদগুলোকে দিয়েই বাংলা বাক্য দেবো। মানে এই বাক্য রচনা মানে বাংলাটা হ্যাঁ, দিয়ে দেবেন, আমাদেরকে সংস্কৃতে করতে হবে, তাই তো? হ্যাঁ, যেগুলো আপনাদের জানার মধ্যে আছে সেই শব্দগুলোই দেবো আমি আপনাদেরকে। বুঝতে ঠিক পেরেছি। আছে? আসলে ভয় থাকবে না, তাহলে পরীক্ষা দিয়ে কাজ নেই। কিছুই তো শিখিনি, কি করে পরীক্ষা দেব? মানে আচ্ছা দেখুন, শিখেছি, মানে আপনাদের দিক থেকে কোনো ইয়ে নেই স্যার। আমার নিজের ফল্ট 100% আছে, তো কি করে পরীক্ষা দেবো স্যার? আচ্ছা ঠিক আছে, মানে জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, একটা রিস্ক নিয়ে নিন একটা। না, ওরকম করে রিস্ক নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না। দেখা যাক কবে আমাদের তো পরীক্ষাটা আরো হয়, সুবিধে, যদি এই পরীক্ষাতে প্রিপারেশন এরকম কিছু হয়। নেই, মানে ফেল করলে আমাদেরকে কেউ কোনো রকম কিছু একটা, কেউ মানে বকবে কোনো না, রকম সেটা একটা কিছু। ঠিকই আছে, কিন্তু কিরকম একটা বাজে ব্যাপার না ফেল করলে। কি হয়েছে? বাজে ব্যাপারের কিছু নেই ম্যাডাম। না না স্যার, ওরকম ফেল করে, আরে কিছুই পারি না তো ফেল তো এমনিই করবো স্যার। তারপরে তার অন্য ক্লাসে উঠেই বা কি করব? এটাতে যদি ধরো ফেল করলে তো উঠতেও পারবো না, সে মিটে গেল ঝামেলা। আর যদি উঠি অন্য ক্লাসে, সে তো আরোই, এখানে তবু একটু কিছু বলতে পারছি একটা দুটো, সে তো একদম ওই বন্ধ করেই রেখে দিতে হবে স্পিকার। আর সেকেন্ড ক্লাসে উঠেই মানে কি করবো, হায়ার ক্লাসে উঠেই তো আচ্ছা কি ঠিক করবো? আছে, এক্সামটা দিয়ে দেখুন কি হচ্ছে। আগে পর দেখি, যদি এর মধ্যে রেডি করতে পারি, প্রিপারেশন একটু পড়াশোনা করতে পারি, তাহলে বসবো, নাহলে স্যার আমি পরীক্ষা দিতে পারবো না। এমনি আবার একটা ক্লাসেই করবো, তাও ঠিক আছে। পরীক্ষা দিয়ে কি হবে? শিখতে তো হবে স্যার, পরীক্ষাটা দিয়ে কি লাভ? হ্যাঁ, ওটাই তো বলছিলাম, আপনাদের ক্ষেত্রে তো শেখাটাই মেন। তাহলে সেটাই। আমাদের তো পরীক্ষা নিয়ে তো ভাবারই কোনো প্রয়োজন নেই। পরীক্ষাতে কতবার পাস করছেন, কতবার ফেল করছেন। উজানের কি খবর? উজানি তো পড়াশোনার মধ্যে আছে। ও তো পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে স্যার। স্যার আমি তো কি বলবো, মুখস্থ গুলো একদমই মানে কিছুতেই হচ্ছে না, মানে আমি তো আজকে কিছু দেখালাম, মানে মুখস্থ বলতে আমি কিছু কিছু আজকে দেখালাম যে একটু এইভাবেই মানে মনে রাখার চেষ্টা করবে। নিয়ম গুলো মনে থাকছে, যেহেতু আপনি এতবার করে ধরেছেন, সত্যি খুব সুবিধা হয়েছে। আর এই যে এই তো আপনি আজকে জিজ্ঞেস করলেন না তৃতীয়ায়, রামের তৃতীয়া ভুল বললাম। আচ্ছা ঠিক আছে, ওটাতেও খুব একটা অসুবিধা। আমি শব্দরূপ নিয়ে আমি খুব একটা মাথা ঘামাচ্ছি না একেবারে। শব্দরূপ মনে থাকছে না, মুখস্থ করছো না, এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে, মানে ঠিক আছে। শব্দরূপটা যেহেতু আমাদের এটা স্ট্রিমের বাইরে, একেবারে প্রত্যেকেই যে সংস্কৃত নিয়ে পড়াশোনা করছে এমনটা না। ম্যাডামদের সব তো অনেক মানে নিজেদের কর্মজীবনেই আছে। আর তুমি তো মানে নিজের কোর্সেই আছো, নিজের একটা অন্য সাবজেক্ট আছে। তার মধ্যে অন্তত মানে ট্রান্সলেশনের যে বেসিক, মানে সেটা জানা থাক। শব্দরূপ সে যখন তখন আমরা আজকের মানে টেকনোলজির যুগে যখন তখন পেয়ে যেতে পারি, সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে।
ওটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু পরীক্ষায় তো স্যার মনে রাখতে হবে। পরীক্ষাতে আমি তো বলেই দিলাম, আমি মানে জানার মধ্যেই দেবো একেবারে। আমি একেবারে যে শব্দরূপ মানে আমি সে একবারও ক্লাসে করাইনি সেরকম শব্দরূপ আমি দেবও না। আচ্ছা স্যার। আচ্ছা, ভাস্কর বাবু আছেন? হ্যাঁ স্যার আছি। বলুন কি আপডেট। আপডেট তো স্যার সময় পাচ্ছি না। আর সত্যি কথা বলতে কি, আপনার ক্লাস যখন আসে তখন 1 ঘন্টা আগে মনে পড়ে আরে আমার কিছু দেখতে হবে, তাড়াতাড়ি কিছু আচ্ছা, উল্টে একটু দেখি। সময় পাবেন না সেটা দেখুন, এটা চলতেই থাকবে। এটা মানে এটা আমি বলছি না এটা আপনাদের দোষ, মানে এটা এটা কিছু করার নেই। মানে আপনারা এখন সংস্কৃত শিখছি, ভালো লাগছে। প্রত্যেকে কর্মজীবনে আছেন, সব ভয়টা সংসারে চলে ভয়টা গেছেন, কেটে এগুলো গেছে হবে। স্যার, সংস্কৃত শিখার ভয়টা কেটে গেছে। কিন্তু একটা ওই আর কি একটা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসা, তার সাথে মানে ভাষা শিখছেন যেহেতু, তো সেই ভাষার স্ট্রাকচারটা কেমন হয় সেটার একটা কনসেপ্ট থাকা, এটা তো ফার্স্ট দরকার। ঠিক স্যার। আচ্ছা কি বলুন তো, এই যে অ্যাপ্লিকেশনটাই তো করতে পারছি না। ধরুন এই যে আপনি বললেন, ঠিক আছে, এই এবারে যে সত্যি ধরুন কথা বলতে কি আজকে আমি বলছি, একটু এইমাত্রই ম্যাডাম যেটা শুনুন। শেখালেন স্যার, এইমাত্রই যেটা শেখালেন, ধরুন এই যে সর্বনামের যে ব্যাপারটা, কাছে হলে হ্যাঁ এটা দিয়ে হয়ে গেল, ঠিক আছে, এসাহা এতেও এতে, এগুলো হয়ে গেল। এবার দূরে দিয়ে হলে হুম সাহা তৌতে, এগুলো এইরকম ফর্মুলাগুলো মুখস্থ যদি বলেন সেগুলো বলে দিচ্ছি, কিন্তু এবার এই অ্যাপ্লিকেশনেই তো কি হচ্ছে আর বুঝতে পারছি না। অ্যাপ্লিকেশনে তো আরো সহজ ম্যাডাম, বিশেষণ বিশেষের নিয়মটা মাথায় রাখলেই হবে। মানে ওইটা যেন কিরম ঘেঁটে যাচ্ছে, অ্যাপ্লিকেশনটাও এবারে তৈরি একটা না তো খুব ঘেঁটে সত্যি যাচ্ছে। কথা যে ভাষা জিনিসটা শিখতে গেলে আর কি ভাষাটা অভ্যাস ছাড়া সম্ভব না, সেটা স্পিকিং এ হোক হ্যাঁ আর রাইটিং এ হোক। এইটাই। ভাষা জিনিসটা একেবারে সত্যি বলতে কি নিয়ম জানা আছে তাও পারবো এমনটা হয় না। না মানে একদম। আপনি মানে পুরো গ্রামার জানেন তাও বলতে পারবেন না, একদম ঠিক তাই স্যার। আর পুরো গ্রামার জানেন তাও লিখতেও পারবেন না। একদম স্যার। মানে যদি না ওই লেখার অভ্যাসটা আমি করি, বলার অভ্যাসটা আমি করি। হুম। এই যখন বলছেন তখন মনে হচ্ছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আবার সেই যতক্ষণ না আপনি বলছেন পরের ক্লাসে, তখন ওইগুলো দেখলে মনে হচ্ছে হ্যাঁ স্যার এইগুলো পারছি, ব্যাস তারপরে যেই একদিন দুদিন পর সবই ভুলে যাবে। হ্যাঁ, ওই জন্য মানে প্রতিদিন আমরা অন্তত যদি একটা করে সেন্টেন্স, আমি আমাদের যেরকম চ্যান্টিং এর ক্লাসে বলতাম যে প্রতিদিন একটা বা দুটো শ্লোক, অন্তত দুটো শ্লোক বা একটা শ্লোক হুম। মানে পড়ার অভ্যাসটা রাখতে হবে। হুম, সেরকমই অন্তত প্রতিদিন একটা এক্সাম্পল, একটা মানে আপনি যেখানেই আছেন বা স্যার। একটা এক্সাম্পল করতে পারে 1 মিনিট লাগবে। আমি কর্তৃবাচ্যের একটা বাক্য নেব, সেটাকে কর্মবাচ্যে চেঞ্জ করব, একটাই সেন্টেন্স সারাদিনে। সেটা করলে কি হয়, এই যে আমার মানে যে নিয়মটা আমরা জেনেছি সেটার একটা রিপিটেশন হয়। এবারে একটা জিনিস যদি আপনি 1 মাস অভ্যাস করেন সেটা দেখবেন একটা ওই একটা লাইফ টাইম হয়ে যায়। এটা ঠিক কথাই। সেরকম মানে একটা করেই, মানে 5টা 10টাও না। মনে হচ্ছে না আবার 1 মাস। ওই জন্য আমি আপনাদেরকে বলেছি যে একটাই, যেমন শ্লোকের ক্ষেত্রে বলতাম একটাই হুম। বা দুটো, সেটা করতে কিন্তু বেশি সময় লাগে না, 30 না সেকেন্ড ওটা থেকে 1 বেশি মিনিট। সময় লাগে না। এবারে সারাদিন আমাদের কাছে 1 মিনিট নেই, এটা বলাটা এটা কোনো বিলাসিতা। কথাই নয়, এটা ফাঁকিবাজি স্যার, এটা ফাঁকিবাজি। কত সময় ফোন ঘেঁটে ঘেঁটে চলে যাচ্ছে, আর পড়তে বসলেই অমনি ওরকম প্রবলেম, তাহলে বলুন। এটা সত্যি কথা এটা। এবারে এটাই হচ্ছে কথা। জ্ঞান পাপীদের কি করবেন আপনি বলুন স্যার। না, একটা খুব সত্যি কথা ম্যাডাম, একটা জিনিসটা সবসময় থাকে যে আমাদের কাছে একটা আছে না, মানে হোয়াই, এটা যদি একেবারে খুব ক্লিয়ার না থাকে, স্ট্রং না থাকে, অ্যাপ্লিকেশনে স্ট্রং আসে না জিনিসটা। স্যার। মানে কেন যতক্ষণ না কেন, তার উত্তর যতক্ষণ না স্ট্রং হচ্ছে ততক্ষণ অ্যাপ্লিকেশন হয় না কোনো কিছু। এইটা যতই হোক সে মানে অন্য পরীক্ষার মতো হবে না যে এই রাত জেগে দুদিন পড়ে নিলাম তারপর হয়ে গেল পরীক্ষা, এ হবে না কিন্তু স্যার। হ্যাঁ, স্বাভাবিক এটা। আমি দেখেছি অন্য পরীক্ষা কি হলো, 2 দিন আগে কি 5 দিন আগে 7 দিন আগে রাত জেগে পড়ে নিলাম, হয়ে গেল। এ হবে না মনে হচ্ছে।
না না হয়ে যাবে। মানে আপনাদের তো তেমন বেশি কিছু পড়ানো হয়নি, মানে শুধুমাত্র কর্তৃবাচ্য কর্মবাচ্য, আর আমার দিক থেকে ততটাই হয়েছে। তো আমি যেগুলো জাস্ট লিখিয়েছি সেগুলো খুব কর্মবাচ্য স্পষ্ট আর করে লেখানো বিশেষ আছে, বিশেষণ। তাই ওগুলো একটু বললেন তো দেখুন আর স্যার? সেন্টেন্সগুলো বারবার দেখুন। কর্তৃবাচ্য কর্মবাচ্য বিশেষ্য বিশেষণ, তাই তো স্যার? কোনো অসুবিধা হবে না। হুম, ঠিক আছে, দেখছি স্যার। নয়তো ঠিক আছে, অব্যয় তো না, হ্যাঁ অব্যয়টা তাহলে মনে হয়। প্রত্যেকে তাহলে অভ্যাস করুন, একটু মানে স্টাডি মেটেরিয়ালগুলো ভালো করে দেখুন একবার করে, তাহলেই ওইটাই হচ্ছে হবে, ব্যাপার, অসুবিধা স্টাডি নেই। মানে খুব মেটেরিয়াল একটা গুলো তেমন কিন্তু কিছুতে সিলেবাস এগোয়নি, মোটা উটো বের করাও তো হয়নি। হয়ে যাবে। বেশ তাহলে ঠিক আছে, চলুন আচ্ছা, আজকে ক্লাসটা এখানেই সাঙ্গ হোক। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি স্যার।